রাজধানীর পাইকারি বাজারে আলু বিক্রি বন্ধ, ব্যবসায়ীদের অজুহাত জরিমানা এড়াতেই সিদ্ধান্ত। পর্যাপ্ত মজুদ সত্ত্বেও সিন্ডিকেটের কারসাজির অভিযোগ। 11 দফা দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশনের লাগাতার কর্মবিরতির ডাক। চলবে না পণ্যবাহী কোনো নৌযান, স্বাভাবিক থাকবে যাত্রীবাহী যান। বাজারের ক্যাম্পের তুলনায় অন্তত 16টিরও বেশি সুবিধা নিয়ে রোহিঙ্গাদের জন্য অপেক্ষা করছে বদলে যাওয়া ভাষান্তর। সৌর বিদ্যুৎ যোগাবে আলো, পানি। এবং রংপুরে দিনে দুপুরে এক ঠিকাদারের 12.5 লাখ টাকা ছিনতাই। মাত্র 30 থেকে 35 সেকেন্ডে ঘটে ঘটনা। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের ধরতে মাঠে পুলিশ। ভোরের সময়ে সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বেচতে রাজি না হওয়ায় আড়তে আলু সরবরাহ বন্ধ করে দিয়েছেন ব্যাপারীরা। তাই রাজধানীর কারওয়ান বাজারে আসছে না কোনো আলুর ট্রাক, থমকে গেছে সরবরাহ। আড়তদারদের অভিযোগ, চাহিদার সুযোগে সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে। কোল্ড স্টোরেজ পর্যায়ে সরকারি নজরদারি জোরদারের পরামর্শ তাদের। পাইকার ও আড়তদারদের হাক ডাকে ব্যস্ত কারণ বাজারের আলুর আড়ত এখন একেবারেই ফাঁকা। পাইকাররা বলছেন, সংগ্রহে থাকা আলু ফুরালেই বন্ধ হবে বেচা কেনা। আমাদের দোকান বন্ধ রাখতে হবে, এর ছাড়া আর উপায় নাই। কালকে দোকান বন্ধ থাকবে, আলু নাই, কিছু নেই। কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেয়া 30 টাকা কেজি দরে বিক্রি না করলে আর্থিক জরিমানা সহ শাস্তি ঠেকাতেই আলু বিক্রি বন্ধ করে দিয়েছেন ব্যাপারীরা। রেকর্ড উৎপাদন আর পর্যাপ্ত মজুদ সত্ত্বেও গেল কয়েকদিন ধরেই আগুন আলুর বাজার। এর প্রভাব যেমন পড়েছে ক্রেতার পকেটে, বাদ যায়নি ব্যবসায়ীরাও। মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের জন্য তার বাসা গেছে কিনে তো ওইরকম করে পুষাতে পারি না। সবসময় আমি আগে কিনতাম 2 পাল্লা 3 পাল্লা, এখন 1 পাল্লা কিনি। যে কোনো জিনিস হাই হলে তো আপনার হিসাবের ভিতরে চলতে হয়, তাই না? আমাদের রেট হলো 40 আর 30, আর আমাদের সরকার রেট দিয়েছে 25। না বেচলে 25 টাকা আমাদের জরিমানা করে ম্যাজিস্ট্রেট সাহেব। তো আমরা আর মাল বেচতে পারি না, ব্যাপারীকে আমরা কম দামে দিব না। এক বস্তা মাল বেচমু আমরা 40 টাকা আরোগদারি পারবো, আমাকে তো এনে কোনো লাভ লোকসান নাই, কারণ আমরাকে জরিমানা দিব। সরকারি হিসাব বলছে আলুর উৎপাদন আর চাহিদার ফারাক অনেক, সেই হিসেবে সংকটের কোনো কারণ নেই। তবে সব হিসাব ওলট পালট করে দিয়ে কলকাঠি নাড়ছে মহাজন ও ব্যাপারীরা। কম থাক আর বেশি থাক, কোলেস্টোরে যায় মালামাল আছে, এটা কৃষকের কাছে নাই, এর পার্টির কাছে আছে। যারা আলু রাখছে বড় বড় পার্টি, 3000, 4000, 5000 এখন আলু আছে কোনো লোকের, তাদের কাছে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। এই মুহূর্তে যদি সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ করা না যায়, তাহলে বাজার সহনীয় পর্যায়ে আসবে না। সরবরাহ সংকট হলে দাম আরও বাড়ার আশঙ্কা জানিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী সানবীর রূপল। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রূপল, কেমন দেখছেন এখন আলুর বাজারের পরিস্থিতি? আলুর বাজারটি, কারণ বাজারের এই আলুর বাজার কিন্তু এখন একদম খালি। অর্থাৎ আলুর গতকালকে রাতে যে খবর ছিল যে আলুর বেচা বিক্রি বন্ধ করে দিয়েছেন এখানকার যে আড়তদাররা আছেন, পাইকারি ব্যবসায়ীরা আছেন, তারা বেচা বিক্রি বন্ধ করে দিয়েছেন। সেই অবস্থাটি কিন্তু আমি এখন এসে দেখতে পেয়েছি। এই জায়গাটি সবসময়ের জন্য আলুতে একদম ভরপুর থাকে, কিন্তু এই ভোরবেলা এসে দেখতে পেলাম যে আলুর একদমই কিন্তু কোনো চালান নেই। অর্থাৎ একদম মাত্র অল্প কয়েকটা দোকানে বা শুধুমাত্র অল্প কিছু আলু দেখতে পাচ্ছি, বাদবাকি আলু কোথায় গেল সেটি কিন্তু আসলে প্রশ্ন থেকে যাচ্ছে। যে আপনি দেখতে পাচ্ছেন যে ঠিক পেছনের পেছনের যে অবস্থাটি সেটি হচ্ছে গিয়ে মাত্র 1, 2, 3, 4 বা 5টি দোকানে আলু দেখা যাচ্ছে। অর্থাৎ গতকাল রাতে তারা কিন্তু মোটামুটি আলু, আমাদের প্রতিবেদনে দেখানো হয়েছিল যে গতকালকে রাত থেকে আলু কিন্তু তারা বেচা বিক্রি বন্ধ করে দিয়েছে। এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ে তারা যে বৈঠকটি করেছিল এবং বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছিল যে আলু তাদের কৃষি বিপণন অধিদপ্তর থেকে যে নির্ধারিত দাম, সেই নির্ধারিত দামে যদি বিক্রি করা না হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং সেই কঠোর ব্যবস্থার অংশ হিসেবে তারা অভিযান চালাবেন এমন একটি ইঙ্গিত কিন্তু দিয়েছিলেন। এবং সেই অভিযান চালানোর ভয়ে পাইকারি আড়তদাররা তারা কিন্তু আলু বিক্রি বন্ধ করে দিয়েছেন। তো এছাড়া আমরা আড়তদার এবং যে
কোল্ড স্টোরেজের ব্যবসায়ী আছেন, মালিক আছেন, তাদের সঙ্গে যখন কথা বলেছিলাম তারা কিন্তু বলেছিলেন যে এই যে নির্ধারিত 23 টাকা দাম এবং পাইকারি পর্যায়ে 25 টাকা এবং খুচরা পর্যায়ে 30 টাকা যে বেঁধে দেওয়া হয়েছিল সেই দামটি আরও কিছুটা পুনর্বিবেচনা করার জন্য। তো সেজন্য 1-2 দিন সময় দেওয়া হয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে, যে 1-2 দিনের মধ্যে কৃষি বিপণন অধিদপ্তরের সঙ্গে যদি আলাপ আলোচনার মাধ্যমে দাম যদি কিছুটা বাড়ানো বা কমানো হয় সেক্ষেত্রে সেই সিদ্ধান্ত কিন্তু তারা বাস্তবায়ন করতে কার্যকর ভূমিকা রাখবেন। তবে কৃষি বিপণন অধিদপ্তর তারা যে দাম নির্ধারণ করে দিয়েছিলেন সেই দামটির যৌক্তিকতা কিন্তু তারা দেখিয়েছেন, যে 8 টাকা 32 পয়সা কৃষকের উৎপাদন খরচ দেখানো হয়েছিল এবং 8 টাকা 32 পয়সা কৃষকের খরচ হওয়ার পরে যখন মৌসুমে কোল্ড স্টোরেজে আলু এসে পৌঁছায়, অর্থাৎ তখন কিন্তু 14 টাকা দরে আলু এই কোল্ড স্টোরেজের ভিতরে যায়। তো সেই 14 টাকা দরের পরেও তারপরে তারা কিন্তু সব কিছু খরচ বাদ দিয়ে 21 টাকা হিসাব করেছে এবং 21 টাকা হিসাব করে বলা হয়েছিল যে কোল্ড স্টোরেজের মালিকরা 2 টাকা এবং পাইকারি ব্যবসায়ীরা 2 থেকে 3 টাকা লাভ করবেন এবং খুচরা ব্যবসায়ীরা অন্তত 4 থেকে 5 টাকা লাভ করবেন। সেই সমস্ত হিসাব নিকাশের পরেই কিন্তু এই দামটি নির্ধারণ করা হয়। তারপরও কেন আলু শূন্য বাজার বা কোল্ড স্টোরেজের মালিকরা কেন আলু দিচ্ছেন না বা পাইকারি ব্যবসায়ীরাই বা কেন আলু বিক্রি করছেন না, সে নিয়ে কিন্তু আসলে একটি ধূম্রজাল সৃষ্টি হয়েছে। তবে সব কিছুই সরকারের তদারকি বা নজরদারির কথাই ভোক্তারা বারবারই দাবি জানিয়ে আসছেন। সেই দাবির প্রেক্ষাপটে আলুর বর্তমান যে অবস্থা, সেই অবস্থাটি আসলে কোথায় গিয়ে থাকে সেটি আসলে দেখার বিষয়। তবে এবার কোল্ড স্টোরেজের মালিকরা তারা কিন্তু বলছিলেন যে অন্তত 10 লাখ মেট্রিক টন আলু কোল্ড স্টোরেজে কম জমা হয়, মজুদ হয়। তবে সেটি কিন্তু আবার মানতে নারাজ সরকার, অর্থাৎ এই পরিসংখ্যানিক যে তথ্য, সেই তথ্য বিভ্রাট হয়েছে কিনা সেটিও কিন্তু একটি দেখার বিষয়। কারণ পরিসংখ্যান বলছে যে কৃষি বিপণন অধিদপ্তর বা কৃষি মন্ত্রণালয় থেকে যে 1,09,00,000 মেট্রিক টন আলু বাংলাদেশে উৎপাদন হয়েছে এবং 77 লক্ষ মেট্রিক টন আলুর চাহিদা রয়েছে। তারপরও 30 লাখ মেট্রিক টন উদ্বৃত্ত আছে। সেই উদ্বৃত্ত আলু তাহলে কোথায় গেল? আর এখন কিন্তু আলুর আমদানি করার কোনো প্রয়োজন নেই, কারণ বাংলাদেশে যে আলু উৎপাদিত হয়েছে সেটি প্রত্যেক বছর আমরা দেখছি যে মৌসুমের শেষে বা মৌসুমের শুরুতে আলুর দাম কৃষক পাচ্ছেন না। তাহলে আলুর দাম যেটি হচ্ছে সেটি আসলে কারা পাচ্ছেন, সেটিও কিন্তু প্রশ্ন থেকে যায়। তো অনেকগুলো বিষয়ের প্রশ্ন কিন্তু জমা হয়েছে। তবে সবশেষ যে খবর, সেই খবরটি হচ্ছে কারওয়ান বাজারের আলু বেচা বিক্রি অনেকটাই বন্ধ প্রায়, কারণ যতটুকু আলু এখন অবশিষ্ট আছে সেই আলু বিক্রি করছেন। তো বেশিরভাগ দোকানে কিন্তু একদমই শূন্য, অর্থাৎ পুরো জায়গাটাই কিন্তু ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে। এরপরের যে সার্বিক পরিস্থিতি, সেই সার্বিক পরিস্থিতি আমরা জানিয়ে দেব পরবর্তীতে। তো এইটুকুই ছিল সবশেষ খবর। রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী সানবীর রূপল আলু বেচা বিক্রির সবশেষ খবর। খাদ্য ভাতা সহ 11 দফা দাবি না মানায় নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে শুরু হয়েছে লাগাতার কর্মবিরতি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের মালবাহী নৌযান। সোমবার বিকেল থেকে বিআইডব্লিউটি এর সঙ্গে মালিক ও নৌযান শ্রমিকদের দীর্ঘ 7 ঘন্টা বৈঠক শেষে একথা জানায় নৌযান শ্রমিক ফেডারেশন। তবে বিআইডব্লিউটি বলছে দুই পক্ষই অনড় থাকায় ফলপ্রসূ হয়নি বৈঠক। নৌ শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে 2018 সাল থেকে আন্দোলন করে আসছেন নৌ শ্রমিক সংগঠনগুলো। দাবি আদায়ে কয়েক দফা পালন করেছেন কর্মবিরতিও। সবশেষ তাদের 11টি দাবির মধ্যে নৌ শ্রমিকদের খাদ্য ভাতা নির্ধারণ নিয়ে সোমবার বিকেলে বিআইডব্লিউটিতে বৈঠকে বসেন নৌ মালিক ও শ্রমিক সংগঠনগুলো। দিনভর দফায় দফায় বৈঠক চলে বিআইডব্লিউটিতে। সোমবার রাত 11:30টার দিকে কোনো ধরনের সিদ্ধান্তে উপনীত না হয়ে শেষ হয় বৈঠক। আর বৈঠক বয়কট করেন মালিক পক্ষ। নৌযান শ্রমিক পক্ষ বলছে দাবি নিয়ে কোনো সুরাহা না হওয়ায় সোমবার রাত 12টা থেকে ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। দাবির আলোচনা বাস্তবায়ন না হওয়াতে আমাদের শ্রমিকদের আহ্বান জানাচ্ছি আপনাদের মিডিয়ার মাধ্যমে, আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। তবে আমরা সরকারকে আহ্বান জানাবো যেন দ্রুত আলোচনার মাধ্যমে এটা সমাধান করা হয়। বিআইডব্লিউটিএ জানায় বৈঠকে 11টি দাবির কথা বলা হলেও মূল বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি শ্রমিক মালিক পক্ষ। দুই পক্ষই এমনভাবে অনড় ছিলেন যার কারণে আমাদের আলোচনাটা ফলপ্রসূ হয় নাই। আমরা আশা করেছিলাম যে দুই পক্ষই একটা সমাধানের দিকে এগিয়ে আসবেন। সমাধান কাছাকাছি এসেছিলেন, কিন্তু দুই একটা বিষয় তাদের মতপার্থক্যের জন্যই হয়নি। আশা করি তারা আবার আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তবে ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে আবার কবে নাগাদ বৈঠকে বসবেন সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।
চলাচলে গতি আনতে এবার রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে দক্ষিণ কোরিয়া থেকে আনা নতুন ইঞ্জিন এবং ইন্দোনেশিয়ার বগি। প্রায় 1100 কোটি টাকা ব্যয়ে 180টি বগি এবং 10টি ইঞ্জিন ইতোমধ্যেই দেশে এসে পৌঁছেছে। বিভিন্ন রুটে চলাচলরত আন্তঃনগর ও অভিজাত ট্রেনগুলোতে সংযোজন করা হবে এসব ইঞ্জিন এবং বগি। শাখা টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দর দিয়ে ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা রেলের বগি ও ইঞ্জিনগুলো দ্রুত নেওয়া হয় পাহাড়তলী ওয়ার্কশপে। এরপর নেওয়া হয় চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা। আর আনুষ্ঠানিকতা শেষ করে যুক্ত হয়ে যাচ্ছে রেলওয়ের বহরে। ইতিমধ্যে পূর্বাঞ্চলের 5টি এবং পশ্চিমাঞ্চলের 3টি আন্তঃনগর ট্রেনে সংযোজন করা হয়েছে নতুন বগি। ইন্দোনেশিয়া থেকে সবশেষ আনা 20টি বগি সংযোজন করা হবে সুবর্ণ এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস এবং উপকূল এক্সপ্রেসে। এই কোচগুলি দিয়ে আমরা আমাদের বিদ্যমান যে পুরাতন র্যাক দিয়ে যে ট্রেনগুলি চলছে সেগুলির পরিবর্তন করব। প্রতিস্থাপন ইতিমধ্যে শুরু হয়েছে, আরও 3-4টি ট্রেন প্রতিস্থাপনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। দীর্ঘদিন ধরে নতুন ইঞ্জিন যুক্ত হয়নি রেলওয়ের বহরে। এতে ইঞ্জিন সংকটের মুখে রেলের সময়সূচিতে প্রচণ্ড ব্যাঘাত ঘটে। এই অবস্থায় দক্ষিণ কোরিয়া থেকে আনা 10টি ইঞ্জিনে আশার আলো দেখছেন পূর্বাঞ্চলের এই শীর্ষ কর্মকর্তা। যাত্রীদেরকে আমরা যে বর্তমানে যে সেবা দিচ্ছি এটা আরও ভালোভাবে ট্রেনগুলো রাইট টাইম চালাতে পারবো, সঠিকভাবে ট্রেনগুলো চালানো যাবে। বর্তমান যে ট্রেনগুলো চলতেছে সেগুলো ওর যে কার্যক্রমগুলো সেগুলো আরও সুন্দরভাবে নিতে পারবো। রেলের কর্মকর্তারা জানান বিদ্যমান সংকট কাটাতে সরকার 800 কোটি টাকা মূল্যের 200টি বগি এবং 300 কোটি টাকার 10টি ইঞ্জিন কিনেছে। কয়েকদিনের মধ্যে চট্টগ্রাম বন্দরে আসবে আরও নতুন 20টি বগি। একসময় নানা অনিয়ম এবং অব্যবস্থাপনায় মুখ থুবড়ে পড়া রেলকে চলাচলের উপযোগী করে তোলা হচ্ছে। ট্রেনে তোলা হয়েছে ট্র্যাকে। এবার ট্রেন চলাচলে গতি আনার জন্য সংগ্রহ করা হয়েছে লোকোমোটিভ এবং বগি, যেগুলো আগামী কয়েকদিনের মধ্যেই চলতে শুরু করবে। চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপ থেকে কমল দে, সময় সংবাদ। আকাশপথে বন্ধ দ্বার খোলার 4 মাসেও ভিসা জটিলতা ও দেশগুলো নানা বিধি নিষেধের কারণে আন্তর্জাতিক রুটে কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছে না এয়ারলাইন্সগুলো। যদিও উড়োজাহাজ লিজের ভাড়া, ঋণের সুদ, রক্ষণাবেক্ষণ বাবদ বিপুল অর্থ খরচ হচ্ছে। ফলে শুধু গত 3 মাসে বাংলাদেশ বিমানের লোকসান হয়েছে 125 কোটি টাকা। সংকটে আছে বেসরকারি বিমান সংস্থাগুলো। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। স্বাস্থ্যবিধি মেনে গত 16 জুন থেকে আন্তর্জাতিক রুটে সীমিত পরিসরে ফ্লাইট চালু হয়। বিভিন্ন দেশ পর্যায়ক্রমে বিমান চলাচলের নিষেধাজ্ঞা তুলে নিলে বর্তমানে বাংলাদেশ থেকে 18টি রুটে সরাসরি ফ্লাইট যাচ্ছে। কিন্তু দেশগুলোর নানা শর্তের কারণে যাত্রী সংখ্যা কমেছে, ফলে ফ্লাইট চলছে সীমিত। এই অবস্থায় দেশি এয়ারলাইন্সগুলোর সক্ষমতার 70% অব্যবহৃত থাকলেও খরচ বেড়েছে। 18টি উড়োজাহাজের বহর নিয়ে সবচেয়ে বেশি লোকসানে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দীর্ঘ সময়ে বসা থাকলে যতই আমরা মেনটেনেন্স করি বা করি, এতে এয়ারক্রাফটের সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে আমাদেরকে চালাতে হচ্ছে। আমাদের ফ্লাইট যেগুলো অপারেশন ছিল তার 20%-এর মতো আমরা অপারেশন এখন করছি। এতে আমার জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর 3 মাসে ক্যাপাসিটি লস হয়েছে 1108 কোটি টাকা, অপারেটিং লস আছে 125 কোটি টাকা। নানা জটিলতার কারণে আন্তর্জাতিক রুটে সুবিধা করতে পারছে না বেসরকারি এয়ারলাইন্সগুলো। এই অবস্থায় সরকারি সহযোগিতা চায় বিমান সংস্থাগুলো। সহযোগিতা ছাড়া বর্তমান অবস্থায় টিকে থাকা আসলে যে কোনো এয়ারলাইন্সের জন্য আসলে ধরো ফুয়েল প্রাইস, অ্যারোনটিক্যাল চার্জ প্লাস হচ্ছে নন অ্যারোনটিক্যাল যেসব চার্জেসগুলো আছে এগুলো যেন প্রতিবেশী যেসব রাষ্ট্রগুলো আছে তাদের সাথে যেন ইকুইভ্যালেন্ট একটা অবস্থা থাকে। এই প্রেক্ষাপটে অভ্যন্তরীণ রুটে বিমানবন্দর ব্যবহারের বিভিন্ন চার্জ 4 থেকে 6 মাসের জন্য 25 থেকে 100% মওকুফে বিমান মন্ত্রণালয় নীতিগতভাবে সিদ্ধান্ত নিলেও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পায়নি এখনো। এপ্রিল মাস থেকে জুলাই পর্যন্ত পুরোপুরি বন্ধ ছিল। এই সময়টুকুর জন্য যে বিমান সংস্থাগুলোকে আমাদের এই ছাড় দেওয়া যায় কিনা, আমাদের প্রশাসনিক মন্ত্রণালয় থেকে এই প্রস্তাবনাটা এখন অর্থ মন্ত্রণালয়ে আছে বিবেচনার জন্য। করোনার আগে আন্তর্জাতিক রুটে প্রতিদিন গড়ে 120টি ফ্লাইট চললেও বর্তমানে চলছে 40টি। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। রংপুরে দিনে দুপুরে চোখের পলকে এক ঠিকাদারে 12.5 লাখ টাকা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীর দাবি 30 থেকে 35 সেকেন্ডের মধ্যেই ঘটে যায় এই ঘটনা। সিসিটিভি ফুটেজ দেখে টাকা উদ্ধার ও অপরাধীদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। আরও জানাচ্ছেন রতন সরকার, ছবি তুলেছেন শাকিল মাহমুদ।
সোমবার সকাল 11:30টার দিকে রংপুরের সোনালী ব্যাংকের কাচারি বাজার শাখা থেকে 12.5 লাখ টাকা নিয়ে বের হন ঠিকাদার সুজাউল ইসলাম। তার দাবি, ব্যাংক থেকে নেমে টাকার ব্যাগটি মোটরসাইকেলের হ্যাঙ্গারে ঝুলিয়ে শুধু লক খুলেছেন তিনি। এর মধ্যেই ছিনতাই হয়ে গেছে ব্যাগটি। মোটরসাইকেলে না, এই যে পিছনে যে বাম পাশে হুক থেকে হুকের মধ্যে রাখিয়া হাইড্রোলিক্স তালাটা খুলছি। তালাটা খুলতে আমার 30 থেকে 35 সেকেন্ড সময় লাগছে। তালাটা লাগবে দেখি ব্যাগটা নেই। পুলিশ বলছে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তারা। ফুটেজ দেখে ব্যাংক থেকে সুজাউলকে অনুসরণকারী দুজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করার কথাও জানিয়েছেন তারা। আমরা সিসিটিভির ফুটেজ নিয়ে কাজ করতেছি। এনআরকে গ্রুপ যারা আছে তাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছি। প্রযুক্তিগত সহায়তার সাহায্যে আমরা ডিটেক্ট করার চেষ্টা করছি। এ ঘটনায় সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানায় মামলা করেছেন ভুক্তভোগী। দ্রুত আসামিদের গ্রেফতার ও টাকা উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। নীরব ব্যাধি অস্টিওপোরোসিস, হাড় ক্ষয় বা ভঙ্গুর হয়ে যাওয়া। প্রাথমিক অবস্থায় উপসর্গ প্রকাশ না পাওয়ায় আক্রান্ত ব্যক্তিকে দীর্ঘদিন ধরেই এ রোগ বয়ে বেড়াতে হচ্ছে নিজের অজান্তেই। যখন হাড়ে ফাটল কিংবা ভেঙে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়, তখন থাকে না পুরোপুরি নিরাময়ের উপায়, হয়ে দাঁড়ায় প্রাণহানির কারণও। এ রোগে পুরুষদের তুলনায় নারীরাই ঝুঁকিতে বেশি। সতর্কতার উপর জোর দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, অস্টিওপোরোসিস থেকে নিজেকে বাঁচাতে জোর দিতে হবে কায়িক পরিশ্রম, শারীরিক ব্যায়াম, ভিটামিন ডি, ক্যালসিয়াম সমৃদ্ধ সুষম খাবারের উপর। ফারুক ভূঁইয়া রুবাইনের রিপোর্ট। রিকশা থেকে পড়ে আহত 55 ঊর্ধ্ব আব্দুল খালিক, আর তাতেই ভেঙে পড়ে পায়ের হাড়। এক্সরেতে ধরা পড়ে কোমর আর মেরুদণ্ডে হাড় ক্ষয়ের লক্ষণ, আর এটি হাড় ভেঙে যাওয়ার মূল কারণ বলে মনে করেন চিকিৎসকরা। অস্টিওপোরোসিসের জন্যই ভাঙছে, বোনসটা নরম হয়ে যাওয়ার জন্য ভেঙে গেছে। ওনার যদি হাড়ের ক্ষয় না হতো তাহলে হচ্ছে গিয়া উনি হয়তো সিম্পল একটা ফ্র্যাকচার হতো। আন্তর্জাতিক অস্টিওপোরোসিস ফাউন্ডেশনের তথ্য মতে বিশ্বে 50 ঊর্ধ্ব প্রতি 5 জন পুরুষের মধ্যে একজন আর প্রতি 3 জন নারীর মধ্যে একজন অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ে আক্রান্ত। অস্টিওপোরোসিসের কারণে প্রতি 3 সেকেন্ডে একজনের হাড় ভাঙে। বাংলাদেশে এ নিয়ে ব্যাপক ভিত্তিক পরিসংখ্যান না থাকলেও জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সীমিত পর্যায়ের এক সমীক্ষায় দেখা যায় 50 বছরের বেশি বয়সী প্রতি 2.2 জন নারীতে একজন ও প্রতি 4 জন পুরুষের বিপরীতে একজন অস্টিওপোরোসিসে আক্রান্ত। আর বঙ্গবন্ধু মেডিকেলের এক হিসেবে দেশে 56 লাখের বেশি আক্রান্তের ধারণা করা হচ্ছে। ফ্র্যাকচার নেক ফিমারের ভেঙে যাওয়ার পর আপনি যতই চিকিৎসা করেন, 1 বছরের মধ্যে শতকরা 10 জনই কিন্তু মারা যাবে। এই জন্যই আমরা নীরব ঘাতক বলি। এটা আগে কখনো সিমটম নিয়ে আসে না। অস্টিওপোরোসিসে আক্রান্ত হয়ে হাড় যে ভাঙে যে পরিমাণ, সেই পরিমাণ রোগী সারা পৃথিবীতে ক্যান্সার বা হৃদরোগ এই দুটা যোগ করলেও তার সমপরিমাণ রোগী নেই। উপর থেকে মনে হবে যেন সম্পূর্ণ সুস্থ, চলাফেরা সমস্ত কিছু করছে, কিন্তু ভিতরে দেখা যাবে চেক করলে যে তার হলো অস্টিওপোরোসিস আছে। যখন নানা রকম কমপ্লিকেশন অ্যারাইজ করে, তখন তাদেরকে আর সুস্থ লাইফে, স্বাভাবিক লাইফে যত আমরা রিহ্যাবিলিটেশন করার চেষ্টা করি, আর ফিরিয়ে আনা সম্ভব হয় না। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে অস্টিওপোরোসিস প্রতিরোধে জোর দিতে হবে কৈশোর তারুণ্য থেকেই ব্যায়াম, কায়িক শ্রম, স্বাভাবিক ওজন, ভিটামিন ডি আর ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারে। ঘাম ঝরানো পরিশ্রম না করলে অস্টিওপোরোসিসকে প্রিভেন্ট করা যাবে না। 650টি মাংসপেশি, 206টি হাড় এবং 330টি আমাদের সন্ধি রয়েছে। এরা প্রত্যেকটি চাচ্ছে আমাকে ব্যবহার করলে আমি তোমাকে ভালো হাড্ডি দেবো, ভালো একটা কাঠামো দেবো। নীরব এ ঘাতক থেকে রক্ষায় ধূমপান আর মদ পান পরিহারের পরামর্শ বিশেষজ্ঞদের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘ নির্ধারিত আকারেরও বড় মাথা গোজার ঠাঁই। সৌরবিদ্যুৎ যোগাবে আলো আর পানি, রান্নায় সাশ্রয়ী আর পরিবেশ বান্ধব চুলা, শিশুদের জন্য স্কুল আর খেলার মাঠ। কক্সবাজারের ক্যাম্পের তুলনায় এমন অন্তত 16টিরও বেশি সুবিধা নিয়ে 1 লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য অপেক্ষা করছে ভাসানচর। মোহাম্মদ বাবুল হোসেনের ক্যামেরায় দেখুন ওমর ফারুকের বিশেষ রিপোর্ট। 14 থেকে 15 হাজার শ্রমিকের 2 বছরের পরিশ্রমের ফসল নোয়াখালীর হাতিয়ার ভাসানচর। অনুপ্রেরণা একই জেলার রামগতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রবর্তিত গুচ্ছগ্রাম ধারণা। পিতার দেখানো পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের অস্থায়ী আবাসন গড়তে যোগ করেছেন পরিবেশ বান্ধব টেকসই উন্নয়ন মডেল।
ভাষাঞ্চর আশ্রয়ন প্রকল্প কর্তৃপক্ষ কক্সবাজার ও ভাষাঞ্চরের তুলনা করতে গিয়ে 1.5 ডজন ক্ষেত্র চিহ্নিত করেছে। এখন রোহিঙ্গারা থাকছেন তাঁবুতে বা বাঁশের তৈরি কাঁচা ঘরে, আর ভাষাঞ্চরে প্রস্তুত 120টি ক্লাস্টার বা গুচ্ছগ্রাম, যার প্রতিটিতে থাকছে 12টি করে বাড়ি, প্রতিটিতে 16টি করে কক্ষ, প্রতিটি কক্ষ বরাদ্দ পাবে 4 সদস্যের একটি পরিবার। সাবমার্সিবল পাম্প, 130টি পুকুর ও 2টি লেক থাকায় পানি হাতের নাগালেই। ডিজেল, জেনারেটর আর সৌর বিদ্যুতে সবসময় মিলবে আলো। কক্সবাজারে এমন কোনো অবকাঠামো নেই। প্রত্যেকটা রুমের সাইজ যেটা হয়েছে 3.9 স্কোয়ার মিটার, দ্যাট ইজ ওয়েল এনাফ, মোর দ্যান দ্য সাইজ অফ দ্য ইউএন স্ট্যান্ডার্ড। দ্যাট ইজ কক্সবাজারে যেখানে 20 জনের জন্য একটি টয়লেট ও 80 জনের জন্য একটি বাথরুম, সেখানে ভাষাঞ্চরে 11 জনের জন্য একটি টয়লেট এবং 16 জনের জন্য একটি বাথরুমের ব্যবস্থা রয়েছে। সেই সঙ্গে 1 লাখ লোকের 3 মাসের খাবার মজুতে রয়েছে 4টি গুদাম, যা কক্সবাজারে নেই। এই ওয়ারহাউসগুলি মানে অনেক বড়, এবং ইউএন টিম যখন আসছিল প্রথম 2018 সালে, তারা খুবই সন্তোষ প্রকাশ করেছেন এই ওয়ারহাউসগুলি দেখে। কক্সবাজারে রান্নার জন্য বনজ জ্বালানির ওপর নির্ভর করতে হয়। ভাষাঞ্চরে থাকছে ইকো চুলা আর বায়োগ্যাস প্ল্যান্ট। এছাড়া শিশুদের জন্য থাকছে 2টি স্কুল ও একটি এতিমখানা। আরও থাকছে 3টি মসজিদ, 4টি কমিউনিটি ক্লিনিক ও 2টি 20 শয্যার হাসপাতাল। সব মিলিয়ে ভাষাঞ্চরকে উদ্বাস্তুদের জন্য একটি আদর্শ আশ্রয়স্থল মনে করেন প্রকল্প পরিচালক। প্রতিটা মুহূর্তে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদেরকে গাইডলাইন পেয়েছি। একই সাথে মাননীয় নৌবাহিনীর প্রধান সচক্ষে প্রতি মাসে, প্রতি 2 মাস পর পর একবার আমাদের এখানে ভিজিট করেন, এবং ওনাদের গাইডলাইন নিয়ে কিন্তু আমরা এই প্রকল্পটা এই অবস্থায় নিতে সুষ্ঠুভাবে করতে পারছি। আমার যতটুকু ধারণা, এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা প্রজেক্ট হয়েছে। অভ্যন্তরীণ যোগাযোগের জন্য এখানে রয়েছে 42 কিলোমিটার রাস্তা। 3,500 কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত ভাষাঞ্চর রোহিঙ্গা ক্যাম্প কক্সবাজারের ক্যাম্পগুলোর তুলনায় 1000 গুণ উন্নত বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা। তারপরও যাদের জন্য এত আয়োজন, এত কর্মযজ্ঞ, তাদের এখানে আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে প্রকল্প পরিচালকের আশা, জাতিসংঘের মূল্যায়ন টিমের পরিদর্শন শেষে সেই অনিশ্চয়তা কেটে যাবে। ওমর ফারুক, সময় সংবাদ, ভাষাঞ্চর, নোয়াখালী। মাদারীপুরে কোনোভাবেই থামছে না খাল দখল। বছরের পর বছর খালের 2 পাড়ে অবৈধভাবে গড়ে উঠছে একের পর এক স্থাপনা। আবার সেই স্থাপনার ভুয়া কাগজপত্র বানিয়ে বিক্রিও করছে একটি চক্র। এতে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। তবে জেলা প্রশাসনের দাবি, এ ব্যাপারে কঠোর অবস্থানে তারা। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবিতে রিপোর্ট। মাদারীপুরের কালকিনি উপজেলার কমলাপুর শশীকর খাল, উত্তর পশ্চিম পাশের এই খাল দখল করে গড়ে উঠেছে বেশ কিছু স্থাপনা। এসব স্থাপনা একটি অসাধু চক্র কাগজপত্র বানিয়ে বিক্রি করে অর্থ হাতিয়ে নিচ্ছে। না বুঝে এই ফাঁদে পা দিয়ে প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। একই অবস্থা রাজৈর কোটালীপাড়া খালেরও। রাজৈর বাস স্ট্যান্ড থেকে শুরু করে কোটালীপাড়া পর্যন্ত খালের 2 পাড়ে গড়ে উঠেছে শত শত দোকান। এ অবস্থায় খাল দখলের ব্যাপারে প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয়রা। সরকারি খাল বেচকে হারা টাকা নিয়ে গেছে। এই একটা কিনছে ইন্দুসমুন্সি, আর একটা কিনছে ওই শিপন চৈদার। 30 বছর ধরে খাল, আটমেলার আগে খাল। এই খালের পার সরকারি জায়গায় দোকান ধরতে আছে, ব্যস্ত আছে, খাইতে আছে। খাল দখল করে স্থাপনা নির্মাণ ও বিক্রি করার বিষয়টি অকপটে স্বীকার করলেন জড়িতরা। আমার এক ভাই আছে, ও ফলাইয়া বোঝেন, ও আমাকেও জানায় না। ওই একটা দোকান একজনে কিনে আনছে বলে 10 হাত জায়গা উঠাইছি, ঘরের দোকানটা 10 হাত লম্বা উঠাইছি, 2 হাত জায়গা খালের একটা অংশ পড়ছে। এটা রাস্তার পাশে, খালের পাশে 2 হাত জায়গা, এটা স্বাভাবিক, কমে সবাই নেয়। তবে দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানায় জেলা প্রশাসন। নদী রক্ষা কমিশন থেকে আমাদের কাছে ইনস্ট্রাকশন আসছে নদীকে অবৈধ দখলদার মুক্ত রাখার জন্য, খালকে রক্ষা করার জন্য। তো আমরা একটা পরিকল্পনা করছি এবং এগুলো উচ্ছেদের ব্যবস্থা নিচ্ছি। 2018-19 অর্থ বছরে 6 কোটি 52 লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় ও জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে জেলার 12টি খাল খনন করা হয়, যার অধিকাংশই চলে গেছে দখলদারদের হাতে। সময় সংবাদ, মাদারীপুর। চট্টগ্রামে কয়েক দফা অভিযানে উচ্ছেদ করা হয়েছে রেলওয়ের 250-রও বেশি অবৈধ স্থাপনা। সোমবার সকালে নগরীর আমবাগানে অভিযান চালায় রেলওয়ে কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে রেলওয়ের কর্মকর্তারা এতে জড়িত।
এক্সকাভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয় আদা পাখা ও টিনশেড ঘর। সোমবার সকালে নগরীর আমবাগানের মিন্টু কলোনিতে রেল কর্তৃপক্ষ শুরু করে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান। এতে ক্ষোভ জানান ক্ষতিগ্রস্তরা। সরকারের প্রয়োজন হলে রেলের জায়গা ওরা নিয়ে নাকি আমাদেরকে জায়গা দেখ, আমরা কই থাকবো? না থাকার উচ্ছেদ করলে আমাদেরকে মারি ফেলাক, আমাদেরকে রাখছে কেন জানতো। লাল মিন্টু উনি এখান থেকে ওই মাথা ধরে পুরো টাকা ওরা দিয়ে প্রতি মাসে লাখ 1.5 লাখ টাকা ঘর ভাড়া খায়। সরকারের কাছে এটাই অনুরোধ আমাদেরকে যাতে মনে করেন যে পুনর্বাসন দেয়। কয়েক দফায় অভিযানে গুড়িয়ে দেওয়া হয় 250-এরও বেশি অবৈধ স্থাপনা। উদ্ধার করা হয় 75 থেকে 80 শতক জায়গা। রেলওয়ের কোনো কর্মকর্তা জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার দাবি জানান সংশ্লিষ্টরা। রেলের যত জমি আছে এখানে সরকারি বিল্ডিং, সরকারি কোয়ার্টার ছাড়া বা আমাদের যে মাস্টার প্ল্যানভুক্ত বাণিজ্যিক প্লট, আমাদের যে সিস্টেমে আমরা লিজ দিই সেটা ব্যতীত যত অবৈধ স্থাপনা জারি হোক না কেন সবগুলোই আমরা আমাদের উচ্ছেদ কর্মসূচি নিচ্ছি। 200 থেকে 250 টিন শেড এবং ঝুপড়ি টাইপের ঘর ইয়ে হবে, আর 70 থেকে 80 শতক জায়গায় অবৈধ স্থাপনার ইয়েতে রেলভূমি উদ্ধার করা হবে। দীর্ঘদিন ধরে লাল মিন্টু সহ বেশ কয়েকটি চক্র রেলের জায়গা দখল করে ভাড়া দিয়ে আসছে বলে অভিযোগ স্থানীয়দের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রাথমিকের গণ্ডি না পেরোনো শ্বশুর দেখে রোগী আর এসএসসি পাস জামায় দেয় ঔষধ। এভাবেই দীর্ঘদিন ধরে ভুয়া ডেন্টাল প্রতিষ্ঠান খুলে রাজধানীতে রোগীদের জীবন নিয়ে খেলছিলেন নূর হোসেন ও জাহিদুল ইসলাম। র্যাবের অভিযানে ফাঁস হয়েছে তাদের জারিজুরি। দাঁতের চিকিৎসার মতো জটিল কাজটি যিনি করছেন তার শিক্ষার দৌড় ৩য় শ্রেণী পর্যন্ত। ওষুধের নামও লিখতে পারেন না তিনি, অন্য চিকিৎসকের নামে তৈরি প্রেসক্রিপশনে সই করে দেন। এক্সরে দরকার না হলেও পাঠানো হয় নিজেদের প্রতিষ্ঠানে। এভাবে গত মার্চ মাস থেকে ডেন্টাল ক্লিনিক খুলে প্রতারণা করছিলেন শ্বশুর নূর হোসেন ও তার মেয়ের স্বামী জাহিদুল ইসলাম। 3 দশকেরও বেশি সময় ধরে জালিয়াতিতে জড়িত নূর হোসেন। এর আগে একটি ক্লিনিকে সহকারী হিসেবে কাজ করতেন, আর তার জামাই ছিলেন বেসরকারি একটি প্রতিষ্ঠানে। এই লাইনে আমি অ্যাসিস্ট্যান্টে কাজ করি, তো ওই অভিজ্ঞতায় কাজ করতেছি। আপনি কোন পর্যন্ত পড়ালেখা করছেন? পড়ালেখা ক্লাস 3 পর্যন্ত করছি। শ্বশুর এবার নিয়োগ দিয়েছিল, আসো আমার সাথে আসো, আমি দেখাই দিই কীভাবে মেডিসিন বানাইতে আমার সহযোগিতা করে। ভুক্তভোগীরা জানান দাঁতে ব্যথা নিয়ে প্রতিষ্ঠানে আসলে নূর হোসেন তাদের চিকিৎসা করেন। চিকিৎসার পর আরও বাড়ে জটিলতা। আরও অনেকটা এক্সরে করাইতে পাঠাইছে, ওনার একটা ব্যবসা খুলে নিয়েছে, একটা প্রতারকের মতন। ফিক্সেশন ওষুধও লেখা দিচ্ছে, তো আমি এই ওষুধগুলা খাইলে বাই চান্স হয়তো আমার হার্টে বা কিডনিতে কোনো না কোনো এফেক্ট তো হইতোই। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, দীর্ঘদিন ধরে এই চক্রটি প্রতারণা করে আসছে। তারা বিভিন্ন চিকিৎসকের নামে প্যাডে নিজেরা স্বাক্ষর করে রোগীদের ভুল চিকিৎসা দিচ্ছিল। এমনকি তাদের প্যাডে লেখা পঞ্চগড় ডেন্টাল ক্লিনিক আর বাইরে সাইনবোর্ডে লেখা হোসাইনি ডেন্টাল। ওনাদের কোনো প্রকার সার্টিফিকেট নাই, সিম্পল উনি একটা ওষুধের বানানটা উনি শুদ্ধ করে বলতে পারেন না। শুধু এটা না, এখানে কিন্তু বিভিন্ন ওষুধ কোম্পানিও কিন্তু স্বাক্ষর দিয়েছে। প্রতারণার প্রত্যেকটা ধাপকে এখানে স্পর্শ করা হয়েছে। নূর হোসেনকে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড ও জাহিদুল ইসলামকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। পিকে হালদার ও তার ঘনিষ্ঠদের অর্থ আত্মসাতে বন্ধ হয়ে যাওয়া পিপলস লিজিং এর আমানতকারীরা দ্রুত তাদের অর্থ ফেরতের দাবি জানিয়েছেন। সোমবার মতিঝিলে অবস্থান কর্মসূচিতে আমানতকারীরা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের কড়া সমালোচনাও করেন। বাংলাদেশ ব্যাংকের সামনে এভাবেই ক্ষোভে স্লোগান দিতে থাকেন বন্ধ হয়ে যাওয়া পিপলস লিজিং এর আমানতকারীরা। অর্থ ফেরত পেতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকে স্মারকলিপিও দেন তারা। শীর্ষ আমানতকারীদের অনিয়ম ও ঋণ জালিয়াতিতে বন্ধ হওয়ার পর প্রায় 1.5 বছর ধরে আমানতকারীরা অনিশ্চয়তায় দিন পার করছেন। প্রায় 40 লক্ষ টাকা আমি রাখছি, আমার এই 22 বছরের উপার্জিত সম্পূর্ণ অর্থ আমি পিপলসে রাখছি। আজকে সেই টাকা নিয়ে তালবাহানা করতেছে। আমার আব্বা মারা যাওয়ার পর আমরা বেশ কিছু টাকা পাই, আমি সেই টাকাটা আমার আম্মার নামে আমরা পিপলস লিজিং এ রেখে দিই। একদিন গুলশানের অফিসে গিয়ে দেখি যে পুরো তালা দেওয়া, শাটার নামানো। এর আগে পিপলস লিজিং এর প্রধান কার্যালয় মতিঝিলের সিটি সেন্টারের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আমানতকারী পরিষদের নেতারা প্রতিষ্ঠানটির অবসায়ন নয় পুনর্গঠনের দাবি জানান। জনগণ লাইসেন্সধারী বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠানে টাকা রাখবে আর সেই টাকা মেরে অন্যরা খেয়ে যাবে, আর আমানতকারীরা টাকা পাবে না। এই বিচার বাংলার মাটিতে হতে পারে না। 1 মাসের মধ্যে টাকা না দিলে, আমাদের পুনর্গঠন না করা হলে আমরা
বাংলাদেশের 8টি বিভাগ সহ 64 জেলায় আমরা কর্মসূচি দিব এবং বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি চলবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী পিপলস লিজিংয়ে আমানতকারীদের জমা আছে 2036 কোটি টাকা। এর মধ্যে ব্যক্তি পর্যায়ের আমানত রয়েছে 750 কোটি টাকা। সেটা দেখার জন্য বাংলাদেশ ব্যাংক কোথায় ছিল? হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে চাঁদপুর সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ভোর থেকেই চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে অভিযানে নামে নৌ পুলিশ। এ সময় সদর উপজেলার আনন্দবাজার, লগ্গিমারা চর ও হরিণাঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার করে পুলিশ। তবে টহল দেখে দ্রুত পালিয়ে যাওয়ায় কোনো জেলেকে আটক করতে পারেনি তারা। গত 6 দিনের অভিযানে প্রায় 1 মেট্রিক টন ইলিশ, 15 লাখ মিটার অবৈধ কারেন্ট জাল এবং বেশ কিছু মাছ ধরার ট্রলার জব্দ করে জেলা টাস্কফোর্সের সদস্যরা। একই সঙ্গে 70 জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আর্থিক জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় 5 নৌকা সহ 8 জেলেকে আটক করেছে পুলিশ। বন্যা ও অতিবৃষ্টির কারণে বগুড়ার মাছের আড়তগুলোতে সরবরাহ বেড়েছে। এই মুহূর্তে শহরের চালুপাড়া মাছের পাইকারি আড়তে আছেন সহকর্মী মাজিদুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাঝে আপনি জানেন যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি একটি পাইকারি মাছের আড়ত। এই আড়ত বগুড়ার চালোপাড়ার করতা নদীর তীরেই অবস্থিত একটি চাষি বাজার। এই চাষি বাজারে সকাল থেকে এখানে প্রচুর মানুষের সমাগম হয়। বিশেষ করে মাছের ক্রেতা বিক্রেতাদের হাট ডাকে কিন্তু এখানে সরগরম হয়ে ওঠে এই মার্কেটটি। এবং এখানে যে মাছগুলো আছে সেটা হলো পার্শ্ববর্তী যে জেলা নাটোর জেলার চলনবিল এলাকা থেকে, এখানে যমুনা নদীর বিভিন্ন স্থান থেকে এবং এখানে যে জলাশয়গুলো রয়েছে বগুড়া জেলা এবং পার্শ্ববর্তী জেলাগুলো থেকে এখানে কিন্তু মাছ এখানে সকাল থেকে আসতে শুরু করে। এবং এই মাছ কেনা বেচা হয় সকাল 7:30 থেকে 8টা পর্যন্ত এই পাইকারি মাছের বাজার চলে। আর এই বাজারে যেসব মাছ পাওয়া যায়, বিশেষ করে এখানে যে দেশি মাছগুলো রয়েছে যমুনা নদী এবং চলন বিলের যে দেশি মাছগুলো, সেই দেশি মাছগুলোরই বেশি এখানে সরবরাহ হয়ে থাকে। বিশেষ করে ট্যাংরা, মাগুর, কানস, রুই, কাতলা, মৃগেল থেকে আরম্ভ করে যে ছোট ছোট মাছগুলো রয়েছে সেই মাছগুলোর এখানে আমদানি কিন্তু বেশ বেশি, এখানে সরবরাহটা বেশি হয়ে থাকে। আর এখানে দাম যেটি বলতে হয় এবারে যে মাছের দাম, সেই দামটা কিন্তু আগের চেয়ে কিন্তু অনেকটা কম এখানে মনে হচ্ছে। এখানে বন্যার কারণে এবং অতিবৃষ্টির কারণে এখানে এবারে মাছের সরবরাহটা বেড়েছে এবং মাছের যে উৎপাদন, সেই উৎপাদনটাও কিন্তু এখানে এই এলাকায় বেড়ে গেছে। ফলে এখানে মাছের সরবরাহটা বেড়েছে এবং দামটা কমেছে। আর এখানে যে ক্রেতা বিক্রেতারা রয়েছে তারা যেটা বলছেন যে এখানে মাছ কিনতে এবং এখানে বিক্রি করতে এখানে কোনো অসুবিধা হয় না। পাশে যে রাস্তাঘাটগুলো রয়েছে সেই রাস্তাঘাটগুলো ভালো হয়, এখানে কিন্তু মাছ সহজে কেনা বেচা করা যায়। আর এখান থেকে মাছ কিনে আশেপাশের যে জেলাগুলো রয়েছে, স্থানগুলো রয়েছে, সেই স্থানগুলোতে এখানে মাছ সরবরাহ করে। এবং যে ছোট ছোট পাইকাররা এখানে যারা আছে, ছোট ছোট ক্রেতারা যারা আছে, যারা অন্য জায়গায় মাছ বিক্রি করে, তারা কিন্তু আমাকে যেটা বলেছেন যে এইবারে যে মাছের যে ব্যবসাটি, বিশেষ করে করোনার প্রভাব যে বেশি হয়েছিল, সেই করোনার প্রভাব থেকে মুক্ত হওয়ার পরে যে মাছের বাজারটি সেটা কিন্তু বেশ জমে উঠেছে এবং মাছের সরবরাহটা আগের চেয়ে কিন্তু অনেক বেড়েছে। আর এই বাড়ার কারণে কিন্তু তারা যেমন লাভবান হচ্ছে এবং ক্রেতা যে সাধারণ তারাও কিন্তু এখানে এইবারে মাছ কিনে কিন্তু সাশ্রয়ী মূল্যে মাছ কিনতে পারছেন। বিশেষ করে দেশি মাছগুলো যে রয়েছে সেই মাছগুলো কিন্তু এবারে প্রচুর সরবরাহ দেখা যাচ্ছে। বিশেষ করে টাকি, শোল, এখানে কই, বিশেষ এই ছোটো ছোটো মাছগুলো যেখানে কাসকি মাছ বলা হয়, গুঁড়ো মাছ যেগুলো, সেই মাছগুলো কিন্তু এখানে অনেক বেশি রয়েছে। এই কারণে এবারে মাছ যে গত বছরের যে মাছের যে সরবরাহ, সেই সরবরাহ তুলনায় কিন্তু এইবারে মাছের সরবরাহটা অনেকাংশ বেশি। আর এখানে যে বড় বড় যে কৃষকরা যেটা বলছেন, মাছ চাষিরা যেটা বলছেন, তারা বলছেন যে তাদের অনেক মাছ কিন্তু বন্যার কারণে ভেসে গেছে, বন্যার পানিতে ভেসে গেছে। ফলে তারা একটু সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে সাধারণ যে জেলেগুলো রয়েছে, জেলে সম্প্রদায়, সেই জেলে সম্প্রদায়ের মুখে কিন্তু হাসি ফুটেছে। তারা বলছে যে এবারে প্রচুর মাছ ধরা পড়ছে এবং বিল, খাল
বিল খাল এগুলো আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করেছে, ফলে ছোট ছোট মাছগুলো এখানে কিন্তু তারা মারতে পারছেন এবং তারা মাছগুলোকে বাজারে আনতে পারছেন। এখানে আড়তদাররাও বলছেন তারা বেশ এখানে খুশি, এবং এই হাটে প্রায় 50 থেকে 60 টন মাছ প্রত্যেক দিন এখানে কেনাবেচা হয়ে থাকে এবং এখানে সরবরাহ হয়ে থাকে। তো এই ছিল আমার কাছে বগুড়ার পাইকারি মাছের বাজার থেকে সর্বশেষ। ফয়সাল। বগুড়ার চালুপাড়া মাছের আড়ত থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। কুষ্টিয়ায় কলার ফলন বেশ ভালো হয়েছে। করোনাকালে ব্যাপক চাহিদা থাকায় এবার ভালো লাভের আশা করছেন কৃষকেরা। জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হচ্ছে নানা জাতের কলা। বাবুল হোসেনের ছবি ও এস.এম. রাশেদের তথ্যে রিপোর্ট। কুষ্টিয়ার 6টি উপজেলায় এবার কৃষকেরা সবরি, মেহেরসাগন, চাম্পা, মোহনভোগ জাতের কলা চাষ করেছেন কৃষকেরা। প্রতি বিঘা জমিতে সার, কীটনাশক, কলা গাছের সাকার ও পোয়া মজুরি সহ খরচ হয়েছে 20,000 টাকা। প্রতি বিঘা জমিতে তারা 30 থেকে 35,000 টাকা পাচ্ছেন। চলতি মৌসুমে আবহাওয়া ভালো থাকায় এবার কলার উৎপাদন ভালো হয়েছে। 80 টাকা 60 টাকা করে যদি টাইম করতে বেড়ে যায় তাহলে চাষির কিছু টাকা হবে। এরপর যদি ঝড় টড় না হয় তাহলে হয়তো চাষির লাভ হবে। চাষি দেখা যাচ্ছে পাতলা কলা লাগায়, সেগুলো কাজ বড় হয় এবং কলাগুলো একটু ফল মোটা হয়, উচ্চতা হয়, এগুলো 500-700 টাকা বিক্রি করা যায়। এদিকে জেলার কলার চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন স্থানে কলা নিয়ে যান পাইকারি ব্যবসায়ীরা। আমরা এখান থেকে কমিশনে ব্যবসা করি, এখান থেকে কলা আমরা গাড়ি নিজেরাই ঠিক করে দিই। বিভিন্ন জায়গা থেকে লোক আসে, বুঝলেন, এখানে যে পরিমাণ লোক আসে হয়তো অনেক সময় বৃষ্টি বাদল আপনি দাঁড়ানোর জায়গা নাই। কৃষি অফিসের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 4,500 হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। সময় সংবাদ, কুষ্টিয়া। সিরাজগঞ্জের সবচেয়ে বড় সবজির পাইকারি আড়ত পৌর পাইকারি বাজার। ভোর থেকে হাঁক ডাকে মুখর হয়ে ওঠে এ আড়ত। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ধন্যবাদ ফয়সাল। আসলে সিরাজগঞ্জের সবচেয়ে বড় যে পাইকারি সবজির আড়ত সেটি হচ্ছে পৌর সবজির আড়ত। ভোর থেকে ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে আসলে মুখরে থাকে এই সবজির আড়ত, কিন্তু আজকে আমরা একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে আজকে আড়ত অনেকটাই ফাঁকা। আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের শীতের আগাম সবজি সহ অনেক বিভিন্ন ধরনের সবজি কিন্তু এই আড়তে প্রতিদিন ভোর থেকে আসে এবং ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে কিন্তু আসলে মুখরিত থাকে। তবে আজকে যেটি আমরা দেখতে পাচ্ছি যে আড়ত কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছে। কারণ হিসাবে আড়তদাররা যেটি বলছে যে এই আড়তে কিন্তু আমরা সকাল থেকে আলু কিন্তু দেখিনি, সব ধরনের সবজি থাকলে কিন্তু আলু নেই। আড়তদাররা যেটি বলছে যে আসলে সরকার নির্ধারিত মূল্য যেটি রয়েছে 25 টাকা, সেটিতে তারা আসলে বিক্রি করতে খুব লোকসান গুনতে হচ্ছে বলে তারা এই আড়তে আলুর আসলে নেই, একদমই নেই। আমি এই ব্যাপারে একটু কথা বলবো। এই পৌর সরকারি যে পাইকারি সবজির আড়ত আছে, আড়ত মালিক সমিতি, সেটি আসলে যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সবুজের সাথে। আসলে আপনি একটু বলবেন যে আমরা দেখছি যে আড়ত আজকে অনেকটা আসলে ফাঁকা, আসলে কেন? এবং আলুরও আমরা দেখছি যে কোনো ঘরে কিন্তু আসলে আলু নেই, এটা কেন হচ্ছে? সরকার নির্ধারণ করে দিয়েছে 25 টাকা কেজি পাইকারি বিক্রি করতে হবে, আর আমাদের ক্লোজ স্টোর থেকে কেনা হলো 38 টাকা করে। তো 38 টাকা করে কিনে নিয়ে আমরা কিভাবে 25 টাকা করে আমরা বিক্রি করব? আমরা এইটা ভেবে আমরা সিরাজগঞ্জের টোটাল যত আড়তদার আছে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা সিরাজগঞ্জে আলু বর্তমান বন্ধ, আমরা আনবো না। কারণ কেজিতে আমরা যদি 13 টাকার লোকসান খাই, আমাদের যদি চালান না ওঠে, তাহলে আমরা ব্যবসা করবো মানে কিসের জন্য ব্যবসা করবো? আর এই আলুর কারণে আমাদের সিরাজগঞ্জে আজকের যে অবস্থা, যারা সাধারণ ব্যবসায়ী যারা আছে তারা খুব বিপদগ্রস্ত আছে। কারণ আলুর সাথে সবকিছু রিলেটেড সংযুক্ত থাকে, যে কোনো কাজের জন্য আপনার আলুর প্রয়োজন। আর সিরাজগঞ্জে আলু নাই, আমাদের কাস্টমার নাই, এবং প্রত্যেকটা আড়তদার মানে আমরা জিম্মি হয়ে আছি, এক কথা প্রকাশ সরকারের কাছে জিম্মি হয়ে আছে। ধন্যবাদ ফয়সাল। আসলে আপনি শুনছিলেন যে পাইকারি পৌর সবজির আড়তে কিন্তু 100টি ঘর রয়েছে, কিন্তু আসলে কোনো ঘরে আমরা সকাল থেকে আলু দেখিনি। তবে বিভিন্ন ধরনের সবজি কিন্তু আমরা দেখেছি। আমি যদি একটু দাম আপনাকে বলতে চাই যে ফুলকপি বিক্রি হচ্ছে 90 টাকা থেকে 100 টাকা বিভিন্ন আকার ভেদে। কাঁচামরিচ যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে পাইকারি। করলা রয়েছে 60 টাকা কেজি দরে। মূলা বিক্রি হচ্ছে 20 টাকা। কাঁচা পেঁপে যেটি রয়েছে সেটি 10 থেকে 15 টাকা
সিম বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে, আদা বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। এছাড়া কিন্তু আসলে সব ধরনের সবজি আসলে উঠতে শুরু করেছে। আমরা শীতের বেশ কিছু আগাম সবজিও দেখেছি, শীতের আগাম সবজি এখানে উঠতে শুরু করেছে। কিন্তু একটি বিষয় যেটি বারবারই আপনাকে বলছি যে এখানে কিন্তু আসলে আলু নেই, যে কারণে বেচা কিনা আসলে অনেকটাই কম এবং আড়তে লোক সমাগমও কম, ক্রেতাদের সংখ্যাও কম। যেহেতু আলু নেই সেই কারণে আসলে আড়তদাররা বলছে যে তারা ক্রেতার সংখ্যা কম বলে জানিয়েছেন আমাদের। তবে একটি বিষয় তারা কারণ হিসেবে যেটি বলছে যে সরকার নির্ধারিত যেটি মূল্য নির্ধারণ করা হয়েছে অর্থাৎ 25 টাকা, সেই কারণেই কিন্তু এই সংকটটি দেখা দিয়েছে। কারণ আড়তদাররা বলছে যে তাদের পাইকারি কিনতে হচ্ছে 32 থেকে 35 টাকা কেজি দরে, কিন্তু সরকার নির্ধারিত মূল্য যেটি রয়েছে 25 টাকা পাইকারি, সেটিতে বিক্রি করলে তাদের লোকসান গুনতে হচ্ছে বলে তারা আসলে এই আলুটি তারা রাখছে না। আর তাদের একটি ভয়ও কাজ করছে যে আসলে সরকারি অভিযান চলে, যে কারণে তারা একটু ভয়ও পাচ্ছে যে এই অভিযানে কিন্তু তাদের জরিমানা গুনতে হচ্ছে, যে কারণে তারা এই আলুগুলো তারা বিক্রি করছে না। এবং এই সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজির আড়তে 100টি দোকান থাকলে আসলে কোনো দোকানে কিন্তু আমরা আলু দেখিনি। এই আড়ত দ্বারা কোনো দোকানে আলু তারা বিক্রি করছে না। পাশাপাশি খুচরো বাজারগুলোতে আমরা খোঁজ নিয়েছি, সেখানে কিন্তু আসলে আলু নেই, তারা কিন্তু আসলে এই আলু বিক্রি করছে না। তো সব ধরনের সবজি রয়েছে। আমরা লেবু আমরা দেখেছি যে যেটি দেশি লেবু সেটি বিক্রি হচ্ছে 400 টাকা শ, 100-400 টাকা দাম পাইকারি, এবং হাইব্রিড যেটি রয়েছে সেটি আসলে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো এক কথায় বলা যায় যে সব ধরনের সবজি রয়েছে, পাশাপাশি শীতের আগাম সবজি ফুলকপি, বাঁধাকপি, তারপরে আছে সিম, ঢেঁড়স, এগুলো কিন্তু আসলে উঠতে শুরু করেছে। তবে এই একটি বিষয় যে সবকিছু থাকলেও আলু নেই, যে কারণে আড়তে আসলে ক্রেতা বিক্রেতার সংখ্যা আসলে কম আমরা লক্ষ্য করছি। তো এই ছিল সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজির বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে সবজি বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। আগে জানিয়েছি খাদ্য ভাতা সহ 11 দফা দাবি না মানায় নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে শুরু হয়েছে লাগাতার কর্মবিরতি। সে খবর জানাতে চট্টগ্রামের সদরঘাট এলাকায় আছেন সহকর্মী শফিকুল আলম এবং খুলনা নৌবন্দর এলাকায় আছেন সহকর্মী তরিকুল ইসলাম। সরাসরি যাব তাদের কাছে। শুরুতেই যাচ্ছি শফিকের কাছে। শফিক, যেটি বলতে পারি নৌ শ্রমিক যে ধর্মঘট সেটি গত রাত 12:01 থেকে শুরু হয়েছে এবং সেটি এখনও অব্যাহত আছে, এবং যেহেতু অনির্দিষ্টকালের জন্য সেই ধর্মঘট আসলে কখন শেষ সেটা কোনো বলা যাচ্ছে না। তো আমি জানিয়ে রাখি আসলে খোরাকি ভাতা সহ 11 দফা দাবিতে নৌ শ্রমিকরা যে ধর্মঘটের ডাক দিয়েছে সেই ধর্মঘট শুরু হয়েছে চট্টগ্রামে। সারা দেশের মতো কিন্তু ধর্মঘট শুরু হলেও সারা মাসের বিভিন্ন যে নৌবন্দরগুলো প্রভাব না পড়লেও কিন্তু চট্টগ্রামের সবচেয়ে বেশি প্রভাব পড়ে এই নৌ ধর্মঘটের কারণে। আপনি হয়তো জানেন যে চট্টগ্রাম বন্দরে যে প্রতি বছরে প্রায় 1000-এর বেশি মাদার ভেসেল রয়েছে, সেই মাদার ভেসেলে প্রায় 6 থেকে 7 কোটি মেট্রিক টন পণ্য নিয়ে খালাস হয়। সেই পণ্যগুলো কিন্তু এই যে আপনি মাদার ভেসেলগুলো দেখছেন, সেই মাদার ভেসেলগুলোর মাধ্যমে কিন্তু পণ্যগুলো কর্ণফুলী যে 16টি ঘাট রয়েছে সেই 16টি ঘাটে এনে খালাস করা হয়। পাশাপাশি এই পণ্যগুলো দেশের বিভিন্ন এলাকায় কিন্তু চলে যায়। এই পণ্যগুলোর মধ্যে রয়েছে, আপনি হয়তো জানেন, সেগুলোর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, ছোলা এবং যে সিমেন্ট ক্লিংকার সহ এবং যে বিভিন্ন কারখানায় যে কাঁচামাল রয়েছে সেই পণ্যগুলো একেবারে গুরুত্বপূর্ণ যে পণ্যগুলো, সেই পণ্যগুলো কিন্তু আসলে দেশের বিভিন্ন এলাকায় কিন্তু ছড়িয়ে পড়ে এখান থেকে। এবং আরেকটা বিষয়, এখানে যে কাঁচা যে পণ্যগুলো রয়েছে বিশেষ করে চাল, ডাল এবং চিনি এবং ছোলা সহ যে পণ্যগুলো অনেকগুলো সময় এই পণ্যগুলো পচে যায়, সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চট্টগ্রাম বন্দর। আর এই ধর্মঘটাকারে চট্টগ্রাম বন্দর এই জন্য বেশি ক্ষতিগ্রস্ত হবে, সেটি হচ্ছে যে প্রতি বছর যেহেতু সেখানে 1000-এর বেশি মাদার ভেসেল সেখানে বহির্নোঙরে জমায়েত হয়, সেখান থেকে পণ্যগুলো নিয়ে আসে। সেই পণ্যগুলি সঠিক সময়ে যদি খালাস করতে না পারে তাহলে মাদার ভেসেল বহির্নোঙরে এক ধরনের জাহাজ জট লেগে যাবে, যেটার প্রভাব পাবে চট্টগ্রাম বন্দরে। অর্থাৎ বহির্নোঙরে যদি সঠিক সময় পণ্যগুলো যদি খালাস করতে না পারে সেটির প্রভাব পুরো বন্দরে পড়বে এবং বন্দরেও কিন্তু অনেক
ক্ষেত্রে কিন্তু পণ্য ওঠানামা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং বন্দর কর্মকাণ্ডে ব্যাহত হবে। আপনারা হয়তো জানেন যে তাদের যে 11 দফা দেওয়া হয়েছে সেই 11 দফার প্রথম যে দফা সেটি হচ্ছে খোরাকি ভাতা এবং তাদের যে চাঁদাবাজি বন্ধ করা এবং যে শ্রমিকদের মৃত্যু হলে 10 লাখ টাকা ক্ষতিপূরণ এবং তাদের পরিচয়পত্র দেওয়া এবং রাত্রিকালীন ভাতা সহ প্রায় 11 দফা তারা দাবি জানিয়েছেন, যেটি দীর্ঘদিন ধরে তারা দাবি জানিয়ে আসছেন 2015 সাল থেকেও, যদিও বেশ কয়েকটি দাবি সরকার কিন্তু মেনে নিয়েছে। তারপরেও তারা বলছে তাদের যে দাবিগুলো আছে সেগুলো না মানার কারণে কিন্তু তারা সেই আন্দোলনে নেমেছে এবং তারা সেই আন্দোলনগুলো চালিয়ে যাবে। আপনি হয়তো ক্যামেরার মাধ্যমে দেখছেন যে আসলে বন্দরের কী অবস্থা। বন্দরে এখানে শত প্রায় এখানে 2 থেকে 3 হাজার মতো লাইটের জাহাজ রয়েছে, যেগুলো বহির্নোঙর থেকে পণ্য নিয়ে আসে এবং চট্টগ্রামে যে বিভিন্ন ঘাট রয়েছে সেই ঘাটে কিন্তু পণ্যগুলো খালাস করে এবং কিছুক্ষণ পরে, এখন যেহেতু ভোর, কিছুক্ষণ পরে হয়তো এখানে শত হাজার হাজার শ্রমিকরা এখানে এসে কিন্তু সেই যে ধর্মঘট রয়েছে সেই ধর্মঘটে তারা এখানে যুক্ত হবেন এবং তারা যুক্ত হয়ে কিন্তু এখানে আন্দোলন শুরু করবেন। তো যেটি বলতে চাচ্ছে আসলে যে চট্টগ্রাম বন্দরকে বলা হয় দেশের অর্থনীতি প্রাণকেন্দ্র। এই যদি চট্টগ্রামে, কারণ সমুদ্রপথে প্রায় 97% পণ্য কিন্তু এই চট্টগ্রাম বন্দর দিয়ে খালাস হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে যদি এই ধর্মঘটের সবচেয়ে বড় প্রভাব পড়বে চট্টগ্রাম বন্দরে এবং চট্টগ্রাম বন্দরে সেই প্রভাব পড়লে কিন্তু সারা দেশের অর্থনীতিতে কিন্তু তার প্রভাব পড়বে। কারণ এই যে বিদেশ থেকে যে পণ্যগুলো আসে, খাদ্য, বিশেষ করে ভোগ্য পণ্য, চাল ডাল সহ যে পণ্যগুলো রয়েছে সেগুলো অনেক সময় কিন্তু নষ্ট হয়ে যায় বেশি দিন মাদারবেস এই লাইটের জাহাজে থাকলে। সেক্ষেত্রে আসলে এই যে বন্দর যে এক ধরনের ক্ষতিগ্রস্ত হবে এবং শ্রমিকরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, তারা পাবে না। তো সব কিছু মিলে যেটি বলতে পারি, এই যে ধর্মঘটের কারণে ধর্মঘটের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চট্টগ্রাম বন্দর এবং যে 16টি ঘাট রয়েছে কর্ণফুলী পাড়ে, সেই 16টি ঘাটের শ্রমিকরা এবং যে গুদাম মালিকরা এবং জাহাজ মালিকরা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য এবং আমি চলে যাচ্ছি খুলনায় তরিকুলের কাছে। তরিকুল। ধন্যবাদ শফিক। সারা দেশের মতো খুলনাতেও কিন্তু নৌযান ধর্মঘট চলছে এবং আমি রয়েছি খুলনা নদী বন্দর এলাকায় এবং এই নদী বন্দর এলাকায় বেশ কিছু লাইটার জাহাজ এখানে অবস্থান করছে, অর্থাৎ নৌযান যে পণ্য পরিবহন করে সেই পণ্য পরিবহন কিন্তু আপাতত পণ্য খালাস এবং পণ্য ওঠানামার কাজ বন্ধ রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভৈরব নদীতে প্রচুর জাহাজ অবস্থান করছে, পণ্যবাহী জাহাজ, এবং এটি মোংলা থেকে মূলত যে পণ্যগুলো দেশি বিদেশি বড় বড় জাহাজগুলোতে পণ্যগুলো মোংলাতে আসে, মোংলা থেকে সেগুলো কিন্তু খুলনা হয়ে অভয়নগর পর্যন্ত যশোরের সেখানে পৌঁছায় পণ্য। এবং এর সঙ্গে কিন্তু সংশ্লিষ্ট রয়েছে অনেক শ্রমিক। খোরাকি ভাতা সহ তারা যে বিষয়গুলো নিয়ে আন্দোলন করছে, সেই আন্দোলনের দীর্ঘদিন ধরে কিন্তু তারা এই আন্দোলন করছে। তারা যে দাবিগুলো করছেন, তারা বলছেন যে তারা এই নৌযান চালাতে যেয়ে বা নৌযানে কাজ করতে যেয়ে তার নানা ধরনের হয়রানির শিকার হয়। তাদের যে খোরাকি ভাতা, সেই ভাতা প্রদান করার যে প্রতিশ্রুতি মালিক পক্ষে ছিল সেটি কিন্তু তারা দিচ্ছেন না। পাশাপাশি অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, বিভিন্ন সময় জলদস্যুদের হামলার শিকার হতে হয়, সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ নানা ধরনের তারা যে দাবি করে আসছে দীর্ঘদিন, সেই দাবিগুলো তাদের দাবি অনুযায়ী যে সেই দাবিগুলো পূরণ হয়নি এখনো পর্যন্ত। আর যে কারণে তারা 1 বছরের ব্যবধানে আবারও তারা কিন্তু মধ্যে দ্বিতীয় দফা এটি তারা ধর্মঘট পালন করছে। এবং এই বন্দর এলাকায় আমরা দেখেছি কয়েক হাজার শ্রমিক রয়েছে যারা এই পণ্য ওঠানামা বা পণ্য খালাসের কাজে তারা জড়িত এবং তাদের জীবিকা নির্বাহ করে এই পেশা থেকে। এবং মোংলা থেকে কিন্তু খাদ্যবাহী জাহাজ এবং বিভিন্ন সার, ক্লিংকার সহ বিভিন্ন ধরনের পণ্য কিন্তু জাহাজে করে খুলনায় আসে, ছোট ছোট জাহাজে করে, এবং সেই পণ্যগুলো তাদের মাধ্যমেই খালাস হয়ে থাকে মূলত। এবং এই শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করার জন্যই তারা কিন্তু এই আন্দোলনটি করছে। এবং তারা বলছে, শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে আমরা কথা বলেছি এবং তারা বলেছেন যে এই যাদের দাবিগুলো কিন্তু যৌক্তিক। এবং তবে এই যে ধর্মঘটে কিন্তু যারা মালিক পক্ষ রয়েছে তাদেরও কিন্তু আর্থিকভাবে তারা ক্ষতির মুখে পড়ছে। এবং সর্বশেষ কিন্তু যারা পণ্য আমদানি করছে বিদেশ থেকে বা পণ্য রপ্তানি করছে, অনেক পচনশীল দ্রব্য রয়েছে, বিশেষ
বিশেষ করে খুলনা থেকে হিমায়িত যে খাদ্যগুলো নির্দিষ্ট সময়ে বহির্বিশ্বে ইউরোপ সহ বিভিন্ন দেশে পাঠানো হয়, সেসব কাজগুলো কিন্তু এই ধর্মঘটে কিন্তু ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এবং পাশাপাশি যে খাদ্যপণ্যগুলো বাংলাদেশে আসে বা মোংলা বন্দর দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করে, সেগুলো কিন্তু পচনশীল যে দ্রব্যগুলো কিন্তু হুমকির মুখে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এবং এক্ষেত্রে যে কার্যকরী উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে তারা মনে করছেন। এবং আপনারা দেখছেন যে ছোট ছোট যে লাইটার জাহাজ সহ কার্গো বিভিন্ন ধরনের সেগুলো কিন্তু অবস্থান করছে এই বন্দরে। এছাড়া কিন্তু এই নৌপথটা পণ্য পরিবহনের জন্য সবচেয়ে ভালো রুট বলে সর্বজন পরিচিত। বিশেষ করে খুলনা অঞ্চল এই অভয়নগর পর্যন্ত কয়েক হাজার এরকম কিন্তু পণ্যবাহী জাহাজ অবস্থান করছে। পাশাপাশি এই সামনে শুরু হচ্ছে কয়লার মৌসুম, এবং এই মৌসুমে কিন্তু প্রচুর কয়লা এই জাহাজ দিয়ে আসা যাওয়া করে, এবং ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক স্বার্থে কিন্তু তারা এই কয়লা বিদেশ থেকে আমদানি করা যে কয়লাগুলো রয়েছে সেগুলো তারা বিভিন্ন ইটভাটা সহ তারা বিভিন্ন শিল্প কারখানায় ব্যবহার করে থাকে। তো এটাও কিন্তু পণ্য ওঠানামার কাজে ব্যাহত হচ্ছে। বিশেষ করে আমরা আরেকটা বিষয় বলতে চাই, সেটি হচ্ছে যে এক একটা জাহাজ যখন বন্দরে এসে পৌঁছায় তখন তাদের একটা নির্দিষ্ট সময় থাকে, 2 দিন বা 3 দিন তারা পণ্য খালাস করার জন্য। এই পণ্য যদি নির্ধারিত সময়ের মধ্যে খালাস করা না যায় তাহলে কিন্তু আর্থিকভাবে ক্ষতির মুখে পড়বে যারা এই সকল ব্যবসার সঙ্গে নৌযান ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট, তারাই ক্ষতির মুখে পড়বে। তো এই ছিল আমার কাছে ফয়সাল খুলনার নৌঘাট থেকে নৌযান ধর্মঘটের সর্বশেষ খবর। নৌ পরিবহন শ্রমিকদের ধর্মঘটের খবর নিয়ে আমাদের সঙ্গে খুলনা থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। তার আগে চট্টগ্রামের সদরঘাট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল আলম। আগাম রোপা আমন ধান ঘরে তোলা উৎসবের খবর জানাতে নওগাঁর বাইপাস মাঠে আছেন সহকর্মী MR রকি। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রকি। ফয়সাল, আপনাকে শুভ সকাল। আমরা আজকে এই নওগাঁর বাইপাস এলাকায় রয়েছি। এই এলাকায় আগাম জাতের যে ধান, এই আগাম জাতের ধান কিন্তু ইতিমধ্যে কাটা শুরু হয়েছে। কৃষকরা এই সময়টাতে আগাম জাতের ধান কাটার মধ্য দিয়ে তাদের যে একটা ধানের বাজার এবং চালের বাজার যে ঊর্ধ্বগতি, এটা কিন্তু অনেকটাই সহনীয় পর্যায়ে আনছেন। আমরা এখানে লক্ষ্য করছিলাম এই আগাম জাতের ধানটা 110 দিনের মধ্যেই কৃষক ঘরে তুলছে, এবং কৃষি বিভাগের পক্ষ থেকে এই জাতীয় আগাম জাতের ধান উৎপাদনের ক্ষেত্রে এবছর কিন্তু কৃষকদের ব্যাপক সহযোগিতা দেওয়া হয়েছে। এবং কৃষি বিভাগ যে বিষয়টি বলছে যে বাজারের এই যে সময়টাতে কিন্তু চালের একটা ঊর্ধ্বগতি, বিশেষ করে চাল এখন প্রতিটা সরু চাল 55 টাকা কেজির মতো, কিন্তু এই জাতীয় চাল ধান আগাম কাটার কারণে বাজারে একটা প্রভাব পড়বে এবং বাজার একটা গতিশীল অবস্থায় আবার যাবে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে, এমন ধারণা করছে কিন্তু কৃষি বিভাগ। এবং এই জেলায় কিন্তু আপনি জানেন পরপর কয়েক দফা বন্যা হয়েছিল। বন্যা পরবর্তী কিন্তু এই উঁচু জমিগুলোতে এই উচ্চ ফলনশীল আগাম জাতের ধান রোপণের দিকে কৃষককে কৃষি বিভাগের পক্ষ থেকে ব্যাপক সহযোগিতা করা হয়েছে। এই কারণে কিন্তু এই জেলায় এবছর আগাম জাতের অনেক ধান ইতিমধ্যে ঘরে কৃষক তুলতে পারছে। এই হেমন্তের আর কিছুদিন পর কিন্তু অন্য যেসব জাত রয়েছে, আমন, রোপা আমন, এই ধানগুলো উঠবে, কিন্তু সেটার আসতে আরো হয়তো 20-30 দিন, হয়তো 1 মাস সময় লাগতে পারে। কিন্তু তার আগে এই জাতীয় ধান কৃষকদের জন্য কিন্তু বড় ধরনের একটা সহায়ক হিসাবে আমরা লক্ষ্য করছিলাম। এবং আপনি জানেন নওগাঁ জেলায় কিন্তু প্রায় 2 লক্ষের হেক্টরের উপরে ধান চাষ করেন কৃষক, এবং এই জেলা একটা উদ্বৃত্ত জেলা। এখান থেকে বিপুল পরিমাণ প্রতি সিজনে, বিশেষ করে যে কোনো আমন বুড়ো মৌসুমে 12 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছিল, এবং এই ধান কিন্তু স্থানীয় চাহিদা পূরণ করে সারা দেশে সরবরাহ করে থাকে। এবং এই সরবরাহের মধ্য দিয়ে কৃষি প্রধান এই জেলার অর্থনৈতিক যে সামাজিক কাঠামো তা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এই ধান কাটার এবং এই ধানের সার্বিক চিত্র নিয়ে একটু কথা বলবো। এখানে রয়েছে নওগাঁ জেলা কৃষি বিভাগের উপ পরিচালক শামসুল ওয়াদুদ, ওনার সাথে একটু কথা বলবো। এই যে ধানটা আপনার এত দ্রুত সময় কাটার, এবং কি জাতের ধান এটা, আপনি যদি একটু বলতেন। আমাদের নওগাঁ জেলায় এবার আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,97,650 হেক্টর। ইতিমধ্যেই আমরা এই লক্ষ্যমাত্রা অর্জন করেছি, এবং আমাদের বন্যায় কিছু ধান নিমজ্জিত হয়েছে 6,617 হেক্টর। এরপরেও আমাদের উঁচু এলাকায় বর্তমানে ধান কাটা শুরু হয়েছে। এখানে আমরা দাঁড়িয়ে আছি। এরাইজ এজেড 7006 জাতের একটা ধান, এটা আগাম ধান, এবং এই ধান নামার কারণে
আমাদের কৃষক বেশ আগ্রহী। বর্তমানে চালের দাম ঊর্ধ্বগতির কারণে এই সমস্ত ধান, এই ধান এবং বিধান 75 সহ বিনা 17 এবং অন্যান্য আগাম ধান কৃষক চাষে বেশ আগ্রহী এখন। আমরা আমাদের যে এই জাতীয় আগাম জাতের ধান আপনারা এবছর কত হেক্টর জমিতে এই জেলায় চাষ করেছেন এবং কত আমাদের প্রায় 13,000 হেক্টর জমিতে আগাম ধানের চাষ করা হয়েছে এবং এই ধান অলরেডি কাটা শুরু হয়ে গেছে। এই যে আমরা আজকে এখানে ধান কাটছি পৌরসভার এলাকায়। আপনাকে অনেক ধন্যবাদ। বলছিলেন নওগাঁ জেলা কৃষি বিভাগের পরিচালক শামসুল ওয়াদুদ। এই জাতীয় এই আগাম জাতের যেসব উচ্চ ফলনশীল ধান রয়েছে এই ধানগুলো কিন্তু কৃষকদের জন্য অনেকটাই সহায়ক। আমরা সাধারণত 3 মাসের অধিক এক জাতীয় ধান এখানে ঘরে তুলে থাকেন কৃষকরা এবং কৃষি বিভাগের পক্ষ থেকে উচ্চ ফলনশীল ধান চাষের দিকে এখন কিন্তু আধুনিক প্রযুক্তি ব্যবহারের দিকে তাদেরকে ধাবিত করা হচ্ছে এবং এই আধুনিক প্রযুক্তি এবং স্বল্প সময়ে খরা সহিষ্ণু ধান উৎপাদনের ফলে কিন্তু আমাদের স্থানীয় যেসব চাহিদা রয়েছে তা পূরণ হচ্ছে, অন্যদিকে সারা দেশে খাদ্য চাহিদায় বড় ধরনের একটি ভূমিকা রাখছে। তো ফয়সাল, এই ছিল নওগাঁর এই বাইপাস এলাকার এই ধান কাটা উৎসবের খবর আমার কাছে। নওগাঁ থেকে ধান কাটা উৎসবের খবর নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী MR রকি। ঝিনাইদহে করোনায় ক্ষতিগ্রস্ত 300 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সকালে শৈলকুপা চত্বরের রেড ক্রিসেন্টের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রত্যেককে চাল, ডাল, তেল, সুজি ও আলু সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়। খাদ্য বিতরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সহ রেড ক্রিসেন্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিনামূল্যে খাবার পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষেরা। দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। করোনা ভাইরাসের কারণে এবার রাজশাহীতে দুর্গোৎসবের চিরপরিচিত আমেজ নেই। তবে এর মধ্যেই শেষ মুহূর্তের কাজে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। অবশ্য স্বাস্থ্যবিধি মেনে পূজার আনুষ্ঠানিকতা করার নির্দেশনা দিয়েছে পূজা উদযাপন কমিটি। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। পঞ্জিকার হিসেবে আশ্বিন মাস মল মাস মানে অশুভ মাস, সে কারণে এবার আশ্বিনে দেবীর পূজা হচ্ছে কার্তিক মাসে। এবার দেবী দুর্গা মর্তে আসবেন মহালয়ার 35 দিন পর। সে অনুযায়ী আগামী 22 অক্টোবর মহাষষ্ঠী তিথিতে হবে বোধন। পরদিন সপ্তমী পূজার মাধ্যমে শুরু হবে দুর্গোৎসবের মূল আচার অনুষ্ঠান। রাজশাহীতে প্রতিমা তৈরি শেষে দিনরাত রঙের কাজে ব্যস্ত শিল্পীরা। আবার কোথাও চলছে প্যান্ডেল তৈরি আর সাজসজ্জার কাজ। দেবী দুর্গা এবার আসবে দোলায় চড়ে আর যাবে গজে বা হাতিতে। আমাদের এখন কাজ শেষ পর্যায়ে, রঙের কাজ শেষ করে 22 তারিখের ভিতরে সম্পূর্ণ প্রতিমা ডেলিভারি দিতে হয়। খুব চাপের মুখে আছি, মানে দিন রাত 24 ঘন্টা খাটতে হচ্ছে। করোনা ভাইরাসের কারণে এবার স্বল্প পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে নির্দেশনা দিয়েছে পূজা উদযাপন কমিটি। স্বাস্থ্যবিধি মেনেই অঞ্জলি ব্যবস্থা করব এবং মাস্ক ছাড়া কাউকে আমরা প্রবেশ করতে দিব না। যদি কেউ মাস্ক না নিয়ে আসে তাহলে আমরা আমাদের মণ্ডপের পক্ষ থেকে আমরা মাস্ক প্রদান করার একটা ব্যবস্থা রেখেছি। স্বাস্থ্যবিধি মেনে ভক্ত সমাগম যথাসম্ভব একটু দূরত্ব বজায় রেখে করার এবং এই নির্দেশনাগুলো পালন করার জন্য আমরা অনুরোধ করেছি। দুর্গাপূজাকে ঘিরে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় নগর পুলিশের শীর্ষ এই কর্মকর্তা। আমাদের সঙ্গে র্যাব কাজ করবে, আনসার বাহিনী কাজ করবে এবং অন্যান্য আমাদের সাদা পোশাকে ডেপ্লয়মেন্ট থাকবে। আমার 3 লেয়ার একটা আমরা ডেপ্লয়মেন্ট ব্যবস্থা করেছি। জেলা ও মহানগর মিলে 466 মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজা মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তে প্রতিমা তৈরির কাজ। এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার নোয়াপাড়া এলাকায় আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। উজ্জ্বল। ফয়সাল, আমি এখন অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাসিয়াতা ইউনিয়নের নয়াপাড়া কুমারপল্লীতে। আপনাকে জানিয়ে রেখে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবে আর মাত্র 2 দিন বাকি, অর্থাৎ 2 দিন পরেই ষষ্ঠী পূজার মধ্য দিয়ে যে 5 দিনব্যাপী আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হবে। তার আগে
এই হিন্দু ধর্মাবলম্বীদের যে প্রধান উৎসবের যে উপকরণ অর্থাৎ প্রতিমা তৈরির জন্য কিন্তু কুমারপাড়ার যে প্রতিমা শিল্পীরা তারা কিন্তু নির্ঘুম রাত পার করছে। ইতিমধ্যে তারা তুলির যে শেষ আঁচড় সেটা কিন্তু মূর্তির যে প্রতিমার গায়ে সেটা কিন্তু তারা দিচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে এখানকার যে কুমারপাড়ার যে প্রতিমা শিল্পী তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যেহেতু আর মাত্র দুদিন বাকি, দুদিনের মধ্যে কিন্তু যারা পূজারী তারা কিন্তু এখান থেকে নৌকা করে গাড়িতে করে কিন্তু এখান থেকে দুর্গা প্রতিমা নিয়ে যাবে এবং প্রতিটি মণ্ডপে কিন্তু সেই প্রতিমাগুলো স্থাপন করবে। আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে এইবার কিন্তু করোনা ভাইরাসের কারণে প্রতিমার যে বিশ্বব্যাপী যে করোনা ভাইরাস, সেই করোনা ভাইরাসের প্রভাবের কারণে কিন্তু হিন্দু সম্প্রদায়ের যে দুর্গা উৎসব সেই উৎসবে কিন্তু আনুষ্ঠানিকতা অনেকটা কমিয়ে আনা হয়েছে, যার কারণে প্রতিমার যে আকার প্রতি বছরের নেই এবার কিন্তু ছোট করা হয়েছে। তেমনিভাবে যে পুজোর যে প্যান্ডেল সেই প্যান্ডেলের কিন্তু আকারও কিন্তু ছোট করা হয়েছে। পাশাপাশি যে আলোকসজ্জা এবং সাউন্ড সিস্টেম সেগুলোতে কিন্তু ছোট করে পরিসরে কিন্তু আনা হয়েছে। তেমনিভাবে প্রতিমার যে আকার অর্থাৎ দুর্গা এবং সরস্বতী এবং লক্ষ্মী, কার্তিক, গণেশ যে প্রতিমা আছে সেই প্রতিমাগুলোর কিন্তু আকার অনেকটা ছোট করে নিয়ে আসা হয়েছে, যার কারণে আমরা যারা পূজারী তাদের সাথে কথা বলছিলাম তারা আমাদেরকে বলছেন যে প্রতি বছর করোনা ভাইরাসের কারণে এবছর প্রতিমা করোনা ভাইরাসের কারণে প্রতিমার আকার ছোট করা হয়েছে, কেননা বিগত বছরে তাদের যে পুজোর বাজেট ছিল সেই বাজেট কিন্তু এই বছর নেই, যার কারণে কিন্তু তারা যে প্রতিমার খরচ সেটা কিন্তু অনেকটাই বহন করতে পারছেন না, যার কারণে প্রতিমার আকার ছোট করেছেন। তেমনিভাবে কুমোরপল্লী যারা আছে প্রতিমা শিল্পী তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে বিগত বছরের ন্যায় কিন্তু এই বছর অনেক প্রতিমার সংখ্যা কমে এসেছে, কেননা যারা পূজা করতো তারা কিন্তু অনেকেই পূজা কমিয়ে দিয়েছেন, যার কারণে পুজোর সংখ্যাও কিন্তু অনেকাংশে কমেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার পরিসংখ্যান যদি আপনাকে একটু জানিয়ে রাখি, গত বছর ব্রাহ্মণবাড়িয়া জেলাতে 579টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছিল, এবছর কিন্তু মাত্র 552টি পূজা মণ্ডপে পুজো অনুষ্ঠিত হবে, যার কারণে কিন্তু প্রতিমার সংখ্যা স্বাভাবিকভাবে অনেকটা কমে এসেছে। আমরা কথা বলেছিলাম এখানকার যে পূজা আয়োজক কমিটির বেশ কয়েকজন পূজারী অর্থাৎ যারা প্রতিমা নিতে আসছে তাদের সাথে, তারা বলছেন যে বিগত বছর তাদের যে পুজোর বাজেট ছিল 4 থেকে 5 লাখ টাকা, এবার কিন্তু তা কমিয়ে 2 থেকে 2.5 লাখ টাকা তারা নিয়ে এসেছেন। তারা বলছেন যে প্রতি বছর যে পরিমাণে তারা সাড়ম্বরে পূজা করে থাকেন, এবছর করোনা ভাইরাসের প্রভাবের কারণে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি সহ আলোকসজ্জা, সাউন্ড সিস্টেম এগুলো কমিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা আছে, সেই নির্দেশনা মেনেই কিন্তু তারা পূজার আয়োজন করছেন, যার কারণে প্রতিমার আকারও তারা বিগত বছরে নেয় কিন্তু সেটা কমিয়ে এনেছেন। আমরা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছিলাম, তারাও আমাদেরকে জানিয়েছেন যে বর্তমানে যে করোনা ভাইরাসের প্রভাব সেই প্রভাবের কারণে কিন্তু অনেকে পূজা কমিয়ে দিয়েছেন এবং অনেকে পূজা করছেন না এবছর। যারা করছেন তারা সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু করছেন। তেমনিভাবে প্রতিমার যে আকার সে আকারও কিন্তু অনেকটা ছোট করা হয়েছে। পাশাপাশি আমরা কিছুক্ষণ আগে এখানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শৈলপুর থেকে প্রতিমা নিতে আসা পূজারীদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে বিগত বছরে যে সাড়ম্বরে তারা পূজা করতেন এবার কিন্তু সেটা অনেকাংশে কমিয়ে আনা হয়েছে। স্বাভাবিক কারণেই সার্বিকভাবে যে দুর্গা উৎসব সেই উৎসবের ভক্তদের মনে আনন্দ থাকলেও কিন্তু যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা কিছুটা হলে ভাটা পড়েছে। তো সার্বিকভাবে আগামী 22শে অক্টোবর যে ষষ্ঠী পূজা সেই ষষ্ঠী পূজার মধ্য দিয়ে কিন্তু 5 দিন পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। সপ্তমী, অষ্টমী, মহানবমী এবং দশমী পূজার মধ্য দিয়ে কিন্তু পূজার 5 দিনব্যাপী যে দুর্গা উৎসব সেটা কিন্তু আনুষ্ঠানিকতা শেষ হবে। তো ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নয়াপাড়া থেকে এই ছিল আমার কাছে দুর্গা উৎসবের প্রতিমা শিল্পীদের প্রস্তুতি নিয়ে সর্বশেষ। সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নোয়াপাড়া এলাকা থেকে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টাকারীদের কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ম রেজাউল করিম। গতকাল দুপুরে পিরোজপুরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঠ মন্দিরের অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। আসন্ন দুর্গাপূজায় স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। শেখ হাসিনা যতদিন আছে, আওয়ামী লীগ যতদিন আছে, অসাম্প্রদায়িক বাংলাদেশকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। সেখানে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাব। লক্ষ্য রাখতে হবে যেন কোনোভাবে ওই ৭১-এর দুর্বৃত্ত জামাত এবং জামাতের পৃষ্ঠপোষক বিএনপি এরা যেন বাংলাদেশকে আবার নষ্ট করতে না পারে।
করোনা মহামারীর কারণে পশ্চিমবঙ্গের পূজা মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করেছেন কলকাতার হাইকোর্ট। আজ পূজার অনুমতির বিষয়ে এক শুনানি শেষে এই রায় দেন আদালত। লক্ষ্মী পূজার পরে এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে কলকাতা পুলিশের ডিজি ও কমিশনারকে নির্দেশনা দেওয়া হয়েছে। কলকাতা থেকে আরও জানাচ্ছেন সুব্রত আচার্য। কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এক ঐতিহাসিক রায়ে বলেছেন, কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গের দুর্গাপূজা মণ্ডপগুলোতে কন্টেনমেন্ট জোন অর্থাৎ নো এন্ট্রি জোন হিসেবে করতে হবে উদ্যোক্তাদের। সেক্ষেত্রে তিনি নিয়ম বেঁধে দিয়ে বলেছেন, ছোট মণ্ডপের ক্ষেত্রে 5 মিটার দূরে এবং বড় মণ্ডপের ক্ষেত্রে দর্শনার্থীদের দাঁড়াতে হবে 10 মিটার দূরত্বে, আর সেটিও করতে হবে স্বাস্থ্যবিধি মেনে। মণ্ডপের লাইনে দাঁড়ানোর আগে করতে হবে স্যানিটাইজেশন, একই সঙ্গে মাস্ক পরাও করতে হবে বাধ্যতামূলক। সমস্ত পুজো প্যান্ডেলগুলো নো এন্ট্রি জোন, অর্থাৎ পুজো প্যান্ডেলগুলোতে কেউ প্রবেশাধিকার পাবেন না। যারা উদ্যোক্তা তাদের 25 জন, ছোট পুজোর ক্ষেত্রে এই সংখ্যাটা হচ্ছে 15 জন। এই সংখ্যার বাইরে কেউ কিন্তু যাবে না। ভারত সরকারের দাবি, ভারত এই মুহূর্তে পিক অবস্থা থেকে সরে এসেছে। শারদীয় দুর্গা উৎসবে যদি ভিড় নিয়ন্ত্রণ করা না যায়, তবে ভারতকে আবার সেই 1 মাস আগের চিত্র অর্থাৎ পিক পরিস্থিতি দেখতে হবে। আর এরই জন্য কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন একজন আইনজীবী। আজ সেই মামলার রায় বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই রায় দিয়েছেন। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। কবর থেকে বেঁচে ফেরা শিশু মরিয়মের অবস্থা এখনও আশঙ্কাজনক। তাকে সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক। তবে মায়ের অভিযোগ, ডাক্তারদের ভুল চিকিৎসা আর দায়িত্বে অবহেলার কারণে শিশুটির এই অবস্থা। অন্যদিকে 3 দিন পরেও জীবিত শিশুকে মৃত ঘোষণার ঘটনায় তদন্ত প্রতিবেদন দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। সন্তানকে পৃথিবীর আলো দেখাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শাহিনুর বেগম, কিন্তু ডাক্তারদের দায়িত্বে অবহেলায় প্রিয় সন্তানটি এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। জীবিত নবজাতককে মৃত ঘোষণা করায় চিকিৎসকদের প্রতি ক্ষোভের শেষ নেই এই মায়ের। আমার অনেক কষ্ট হইতেছিল বলে আমি খুব চেঁচামেচি করতেছিলাম আর বলতেছিলাম যে আমার যেভাবে সিজারের ব্যবস্থা করতে, কিন্তু আমরা বোধ করতেছিল আমার হাজব্যান্ড। তারপরে নর্মাল ডেলিভারি করাইছে হেরা, যাক 2টা ম্যাডাম ছিল ডাক্তার। মৃত ঘোষণা করে সনদ দেওয়ার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের করা তদন্ত কমিটি 3 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা থাকলেও তা দিতে ব্যর্থ হয়েছে। এখন নবজাতকটির অবস্থা আশঙ্কাজনক বলে জানান ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক। The baby is in a critical condition. এখন তার যে কন্ডিশনটা সেটা একটু একটু করে ইমপ্রুভ করছে। যেটি হয়েছে these are all unintentional professional anesthesia হতে পারে অথবা অন্য কি বলবে। জীবিত নবজাতককে মৃত ঘোষণার ঘটনাকে দুঃখজনক মন্তব্য করে তিনি জানান, তদন্ত রিপোর্টে উঠে আসবে প্রকৃত ঘটনা। 16 অক্টোবর শাহিনুর বেগম শিশু মরিয়মকে জন্ম দেবার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন, কিন্তু দাফনের সময় শিশুটি নড়াচড়া করলে জানা যায় সে জীবিত। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। জানাবো দেশের বাইরের খবর। শেষ মুহূর্তের বাকযুদ্ধে জমে উঠেছে মার্কিন নির্বাচনের প্রচারণা। বিরোধী ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনকে অপরাধী আখ্যা দিয়ে তার ও মার্কিন শীর্ষ সংক্রমণ ব্যাধি প্রধান অ্যান্থনি ফাউসির তীব্র সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে করোনা মোকাবিলায় আবারও ট্রাম্পকে ব্যর্থ আখ্যা দিয়ে আগাম ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট দলীয় ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কামালা হ্যারিস। নির্বাচনের 2 সপ্তাহেরও কম সময় বাকি, তাই শেষ মুহূর্তের প্রচারণায় বিরোধী পক্ষকে ঘায়েলের পাশাপাশি ভোট চাইতে বিভিন্ন অঙ্গরাজ্য দাপিয়ে বেড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার অ্যারিজোনায় নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে প্রধান প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে এক হাত নেন ট্রাম্প। দেশটির শীর্ষ সংক্রমণ ব্যাধি প্রধান অ্যান্থনি ফাউসির পরামর্শ মানায় বাইডেনের সমালোচনা করেন তিনি। বলেন লকডাউন চান জো বাইডেন, অথচ তিনি হাজার হাজার মানুষকে করোনা থেকে রক্ষা করেছেন। So folks, he's gone.
He has no idea. And the people that are running that party are radical, far-left maniacs, and you can't let this. This is the most important election in the history of our country. সোমবার ট্রাম্প অ্যারিজোনার বিভিন্ন এলাকায় চষে বেড়ালেও এদিন কোনো প্রচারণায় অংশ নেননি ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। তার মনোযোগ এখন বৃহস্পতিবারের চূড়ান্ত উত্তেজনাপূর্ণ বিতর্ক ও সিবিএস-এর 60 মিনিট অনুষ্ঠানের দিকেই। তবে দলের একজনের করোনা পজিটিভ ধরা পড়ায় সাময়িক বিরতি শেষে নির্বাচনী প্রচারণায় ফিরে ট্রাম্পের তুমুল সমালোচনা করেছেন ডেমোক্র্যাট দলীয় ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস। ট্রাম্পের বিরুদ্ধে ভোটদানে বাধা সৃষ্টির অভিযোগ করে ফ্লোরিডার জনগণকে আগাম ভোটে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। তবে মেইন অঙ্গরাজ্যে নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে করোনা মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের সাফাই গান রিপাবলিক দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মাইক পেন্স। ওমরিনান, সময় সংবাদ। আবারও ভোগান্তির শিকার হলেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা। এদিকে কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা থেকে ইতালির উদ্দেশ্যে রওনা হওয়া 40 জন যাত্রীকে দোহা এয়ারপোর্টে আটকে দেওয়া হয়েছে। ইতালি থেকে মাকসুদ রহমানের রিপোর্ট। আবারও ইতালি প্রবেশে বাংলাদেশি প্রবাসীদের ভোগান্তিতে পড়তে হলো। স্থানীয় সময় সোমবার দুপুর 2টায় ইতালির মিলান মালপেন্সা এয়ারপোর্টে কাতার এয়ারলাইন্স ও এমিরেট এয়ারলাইন্সে করে 16 জন বাংলাদেশি ইতালি প্রবেশের অপেক্ষা করেন। তাদের প্রত্যেকের ছিল ইতালির স্টে পারমিট। আমরা মিলানো মালপেন্সা এয়ারপোর্টের ভিতরে 16 জন লোক আটকানো ছিলাম, আমাদেরকে এন্ট্রি দিতে চায় নাই। বাংলাদেশের 16 জন নাগরিককে মিলান এয়ারপোর্ট দিয়ে প্রবেশ করার সুযোগ করে দিয়েছেন, তার জন্য ইতালিয়ান সরকার এবং এয়ারপোর্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। দীর্ঘ প্রায় 7 মাসেরও অধিক সময় ইতালির সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক বিমান চলাচল বন্ধ রয়েছে। জুন জুলাই মাসে কিছু চার্টার্ড বিমান যোগাযোগ শুরু হলেও বাংলাদেশি প্রবাসীদের মাধ্যমে করোনা সংক্রমিত হওয়ায় 8 জুলাই থেকে বিমান যোগাযোগ বন্ধ করে দেয় ইতালীয় সরকার। এমনকি বাংলাদেশি নাগরিকদের ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। এদিকে ইতালির উদ্দেশ্যে কাতার এয়ারলাইন্সে করে একটি ফ্লাইটে রওনা দেয় 40 জন বাংলাদেশি যাত্রী। তারা কাতারের রাজধানী দোহায় আটকা পড়েছেন। এর মধ্যে শিশু এবং গর্ভবতী নারীও রয়েছে বলে জানা গেছে। ইতালির সরকার প্রথমে কার্তাদি সৌজন্যধারী সঙ্গে রেসিডেন্টধারী ব্যক্তিদের ইতালিতে প্রবেশ করার অনুমতি দেয়। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউ রোধে ফ্রান্স, বেলজিয়াম, স্পেন সহ কয়েকটি দেশে আবারও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি বড় শহরে কারফিউর পাশাপাশি স্পেন ও বেলজিয়ামে বার, রেস্তোরাঁ বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সহধর্মিনী ব্রিজিত ম্যাক্রোকে 7 দিনের আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্যারিস থেকে বিস্তারিত জানিয়েছেন লুৎফুর রহমান বাবু। ইউরোপে আবারও দ্বিতীয় ধাপের করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ফ্রান্স, স্পেন, বেলজিয়াম সহ অন্যান্য কয়েকটি দেশে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিস সহ অন্যান্য 8টি বড় শহরে জারি করা হয়েছে কারফিউ। প্রতিদিন রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকে। কারফিউ চলাকালীন সময়ে অ্যাভিনিউ দা সঞ্জলিজি, প্লাস দ্য ক্লিসি, রিপাবলিক, বাংলাদেশি অধ্যুষিত সেন্ট ডেনিস, গার্ডনট সহ অন্যান্য সব এলাকায় অনেকটা জনশূন্য হয়ে পড়ে। প্রতিবেশী দেশ স্পেনের কাতালোনিয়ার কর্তৃপক্ষ আগামী 15 দিনের জন্য সেখানকার সকল বার, রেস্টুরেন্ট বন্ধের নির্দেশ দিয়েছে। পাশাপাশি হোটেলগুলোতে নতুন কোনো গেস্ট না নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেশী আরেক দেশ বেলজিয়ামের কর্তৃপক্ষ বিধিনিষেধ আরোপ করেছে। আগামী 4 সপ্তাহের জন্য সেখানকার সকল বার, রেস্টুরেন্ট বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি স্কুল ও অন্যান্য প্রতিষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে বেশ কড়াকড়ি নির্দেশ দিয়েছে বেলজিয়ামের কর্তৃপক্ষ। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সহধর্মিনী ব্রিজিত ম্যাক্রনকে 7 দিনে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দেশটির ফার্স্ট লেডি গেল মাসে একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন। তখন তার সংস্পর্শে যিনি ছিলেন তার মধ্যে করোনা ভাইরাসের পজিটিভ ধরা পড়েছে। ব্রিজিত ম্যাক্রনকে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হলেও তার মধ্যে এখনও করোনার কোনো উপসর্গ নেই বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। ফ্রান্সে করোনার সংক্রমণ ঠেকাতে যে কারফিউ জারি করা হয়েছে তার ফলাফল পেতে আরও অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অমল উসমান বাবু, সময় সংবাদ, প্যারিস। আবারও তীব্র বায়ু দূষণের কবলে ভারতের রাজধানী নয়াদিল্লি। করোনার সঙ্গে বায়ু দূষণ সঙ্গী হওয়ায় নাকাল নগরবাসীর জীবন। বিশেষ করে ফুসফুসের সমস্যায় ভোগা বয়স্কদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নয়াদিল্লির এই ছবি দেখে বোঝার উপায় নেই এখন সকাল না বিকেল। শীত না এলেও এ যেন কুয়াশায় ঢেকে দিয়েছে রাজধানীকে। নয়াদিল্লি জুড়ে আবারও তীব্র বায়ু দূষণেই এই ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। বায়ুমান যেখানে 50-এর নিচে থাকলে স্বাভাবিক ধরা হয়, সেখানে সোমবার নগরীর বায়ুমান ছিল 264, যা অত্যন্ত অস্বাস্থ্যকর। বিষাক্ত দূষণের কারণে নগরবাসীর জন্য শ্বাস নেওয়াও কষ্টসাধ্য হয়ে উঠেছে। করোনার এই সময়ে বায়ু দূষণ দুর্ভোগের মাত্রা আরও বাড়াবে বলে আশঙ্কা স্থানীয়দের। সামনের দিনগুলোতে দূষণের মাত্রা আরও বাড়তে পারে। বয়স্কদের, বিশেষ করে যাদের ফুসফুসের সমস্যা রয়েছে, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। করোনা নিয়ন্ত্রণে আরোপিত লকডাউনের কারণে কিছুদিন বায়ুমানের উন্নতি হলেও পার্শ্ববর্তী রাজ্য পাঞ্জাব ও হরিয়ানায় খড়কুটো পুরানোয় আবারও দূষণের নগরীতে পরিণত হয়েছে নয়াদিল্লি। অক্টোবরের এই সময়টাতে কৃষকের খড়কুটো পুরানোয় বিষাক্ত দূষণের নগরীতে পরিণত হয় নয়াদিল্লি। গত বছরও তীব্র বায়ু দূষণের কবলে পড়ে শহরটি। ওমর ইনান, সময় সংবাদ। আবারও দেশের খবর। মুন্সিগঞ্জ শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য চত্বর এলাকায় এগিয়ে যাবে বাংলাদেশ স্লোগানে সাইকেল শোভাযাত্রা শুরু হয়েছে। সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। উজ্জ্বল। ফয়সাল, মুন্সিগঞ্জে এগিয়ে যাবেই বাংলাদেশ, এই শিরোনামে কিন্তু এখানে সাইকেল শোভাযাত্রা শুরু হয়েছে এবং আপনারা দেখছেন যে সারি সারি সাইকেল এখানে যে আমার পিছনে আছে, এই যে তারা এখন শুরু করবে এখনই, এবং এই যে শুরু হয়ে গেল, এগিয়ে যাবেই বাংলাদেশ শিরোনামে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং এই মুন্সিগঞ্জ বিক্রমপুরের যে ঐতিহ্য, সেটিকে ধরে রাখবার জন্য এই গতির প্রতি সাইকেল তারা শুরু করেছে এবং তারা এই যে সাইকেল র্যালি চলছে, আমরা যেটা বলছি যে এই র্যালিতে যে শত শত ছেলেমেয়েরা অংশ নিয়েছে এবং তারা ঘুরে কিন্তু মুন্সিগঞ্জ শহরে আসবে। মুক্তিযুদ্ধ ভাস্কর্য, সেই ভাস্কর্য থেকে তারা শুরু হয়ে এখন তারা মুন্সিগঞ্জে যে ধলেশ্বরী আছে, ধলেশ্বরী পাড়ের এই সড়ক ঘুরে তারা আবার কিন্তু মুন্সিগঞ্জ শহরে আসবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে সারি সারি এই এবং তারা কিন্তু প্রত্যেকে উদ্যমী এবং তারা যেটি বলতে চাচ্ছে, আমাদের সঙ্গে কিছুক্ষণ আগে তাদের কথা হয়েছে যে তারা বলছেন যে নারী নির্যাতন, নারী ধর্ষণ এবং মাদককে না বলা সহ যত রকমের এই খারাপ কিছু আছে সেগুলোকে না বলে তারা এই সাইকেল র্যালিতে অংশ নিয়েছেন। এবং এই সাইকেল র্যালি থেকে তারা কিন্তু বুঝাতে চাচ্ছেন যে এই দেশকে এগিয়ে নিতে হবে এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য তাদের এই প্রচেষ্টা, এবং এই প্রচেষ্টার অংশ হিসেবে তারা এই যে সাইকেল র্যালি আবার আমাদের সামনে দিয়ে ঘুরে আসছে। এবং এই সাইকেল র্যালি থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে শহরের কৃষি ব্যাংকের চত্বর ঘুরে আবার মুক্তিযোদ্ধা ভাস্কর্য চত্বরের দিকে আসছে তারা, এবং মুক্তিযোদ্ধা ভাস্কর্য চত্বরে ঘুরে তারা চলে যাবে হাসপাতাল রোডে, এবং হাসপাতাল রোড থেকে যুক্ত হবে আবার ধলেশ্বরী পাশ দিয়ে একদম মুন্সিগঞ্জ শহরের দিকে। এবং কেন্দ্রীয় শহীদ মিনারের এই আমাদের এই যে মুক্তিযুদ্ধের ভাস্কর্য সামনে আবার তারা ঘুরে আসছে এবং সারি সারি এই যে তরুণরা তারা উদ্দীপ্ত ভাবে তারা সাইকেল চালিয়ে যাচ্ছে। এবং এই সাইকেল যে তাদের চমৎকার যাত্রী, এবং এখানকার ঢাকা রাউন্ড টেবিল এবং অন্বেষণ বিক্রমপুর যৌথভাবে কিন্তু তারা এই আয়োজনটি শুরু করেছেন। এবং তাদের এই যে এগিয়ে যাবে বাংলাদেশ যে স্লোগান, এই স্লোগানে কিন্তু তারা এই যে সাইকেল শোভাযাত্রা সেটি শুরু করেছেন। এবং তারা এই সাইকেল র্যালি থেকে নানা রকম মেসেজ দিয়ে যাচ্ছেন, এবং মাদককে না বলা থেকে শুরু করে সমাজের সকল অনাচার, বিশেষ করে এখানে যেই ধর্ষণ নিয়ে যে গোটা বাংলাদেশে এখন আলোচনা চলছে, সেটির বিরুদ্ধে তারা সোচ্চার। এবং ধর্ষণের বিরুদ্ধে যে তাদের অঙ্গীকার, যে তারা বলছেন যে এই সমাজের অনাচার থেকে মুক্তি পেতে হলে
মুক্তি পেতে হলে সব ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত হতে হবে এবং এই ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জের এই যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যে অন্বেষণ বিক্রমপুর এবং ঢাকা রাউন্ড টেবিল যৌথভাবে এই উদ্যোগটি গ্রহণ করেছেন এবং তার আয়োজকরা বলেছেন যে শতাধিক সাইকেল এখানে অংশ নিয়েছে এবং তারা এই সকাল থেকেই মুন্সিগঞ্জের এই বঙ্গবন্ধু সড়ক থেকে যে মুক্তিযুদ্ধের ভাস্কর্য চত্বর সেখান থেকে তারা শুরু করে এখন তারা এই পুরো গ্রামগঞ্জ ঘুরে আবার মুন্সিগঞ্জে এসে শেষ হবে। এই ছিল এই মুন্সিগঞ্জে এগিয়ে যাবে বাংলাদেশ শিরোনামে সাইকেল র্যালির সর্বশেষ। ফয়সাল। সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন মুন্সিগঞ্জ থেকে। সরাসরি ছিলাম সেই আয়োজনে। ভোরসময়ের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর পাইকারি বাজারে আলু বিক্রি বন্ধ, ব্যবসায়ীদের অজুহাত জরিমানা এড়াতে সিদ্ধান্ত। পর্যাপ্ত মজুদ সত্ত্বেও সিন্ডিকেটের কারসাজির অভিযোগ। 11 দফা দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশনের লাগাতার কর্মবিরতির ডাক। চলছে না পণ্যবাহী কোনো নৌযান, স্বাভাবিক থাকবে যাত্রীবাহী যান। কক্সবাজারের ক্যাম্পের তুলনায় অন্তত 16টিরও বেশি সুবিধা নিয়ে রোহিঙ্গাদের জন্য অপেক্ষা করছে বদলে যাওয়া ভাষাঞ্চর। সৌর বিদ্যুৎ যোগাবে আলো পানি। এবং রংপুরে দিনে দুপুরে এক ঠিকাদারে 12.5 লাখ টাকা ছিনতাই। মাত্র 30 থেকে 35 সেকেন্ডে ঘটে ঘটনা। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের ধরতে মাঠে পুলিশ। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।